তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে মোটরের টর্কের ইকুয়েশন দিয়ে আর কি। টর্কের ইকুয়েশনের যে প্রুফ, মূলত টর্কের ইকুয়েশনের প্রুফটাকে আমরা দেখব, বুঝতে পারা গেছে। কিন্তু সত্য কথা বলতে আমরা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার করি নাই যে আসলে টর্ক কী বা ফোর্স কী, তাই না? তো আগে প্রমাণ করতে হইলে তো আগে তো মিনিমাম কী দরকার, টর্কের ডেফিনিশন জানা দরকার, টর্ক আর ফোর্সের মধ্যে পার্থক্য জানা দরকার, এবং টর্ক আসলে কোথায় উৎপন্ন হয় মোটামুটি এই সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো তার আগে আমরা অল্প একটু ফিজিক্সের পড়াশোনা করে নেব, যাতে আমাদের এই সেই কৌণিক বেগ, তারপর রৈখিক বেগ, হ্যাঁ, এইগুলো নিয়ে যাতে কোনো প্রকারের প্রবলেম না ফেস করতে হয়। হ্যাঁ, তো সেরকমভাবে আমরা যদি বলি, দেখো ধরো এটা একটা বস্তু, এটা হচ্ছে এই বস্তুটা আছে এ পজিশনে আছে। তো এই বস্তুটাকে আমি মনে করো যে এই পজিশন থেকে আমরা কোন পজিশনে নিয়ে আসলাম বলো, বি পজিশনে নিয়ে আসলাম, এবং বললাম যে বস্তুটা আসলে কত দূরত্ব অতিক্রম করছে, বলে দিলাম বস্তুটা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে আর কি। হ্যাঁ, সরণ হচ্ছে কতটুকু বস্তুর এস পরিমাণ, এবং এও বললাম যে এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে বস্তুর টাইমের পরিমাণ কত, টি, তাই না? তাই কিনা? তাহলে অতিক্রান্ত দূরত্ব কত বলো, এস, বা সরণ কত, এস, আর এইটুক সরণ হয়েছে কতটুক সময়, টি সময়। তাহলে মোটামুটি আমরা নাও, তাহলে মোটামুটি দেখলাম যে সরণ হয়েছে কতটুকু, এস পরিমাণ, আর অতিক্রান্ত এইটুক পথ এখান থেকে বাড়ি দিতে সময় লাগছে কতটুকু, টাইম, তাই না? তাহলে আমরা যদি এখানকার বেগ বের করতে চাইতাম, কী বের করতে চাইতাম এটার, যে এই বস্তুটা আসলে কত বেগে চলে আসলে এ পজিশন থেকে সে বি পজিশনে আসছে, সেই যদি বেগ বের করতে চাইতাম, তাহলে ওই বেগের সংজ্ঞা এরকম যে সরণ বাই হচ্ছে কি বলো, সময়। এটা তো আমরা জানি, বেগ ইকুয়াল টু সরণ বাই, অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং সেটা অতিক্রম করতে কতটুকু সময় লাগছে, এই দুটোতে ভাগ দিলে, সময়কে ভাগ দিলে আমরা আসলে কী পেয়ে যাবো বলো, বেগ পেয়ে যাবো, তাই কি না? আর ওই বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, এবং সরণকে বলতে সিএস বাই কি দ্বারা, টি দ্বারা, তাই না? বুঝতে পারা গেছে? এখন এই কেমন পথ চলছিল, রৈখিকভাবে চলতেছিল না, সরল রৈখিকভাবে চলতেছে না, রৈখিকভাবে চলতেছিল। কিন্তু মনে করে এমন একটা বস্তু সে ঘুরতেছে, একটা বৃত্তাকার পথে ঘুরতে পারে কিনা বলো, অবশ্যই ঘুরতে পারে। তাহলে ধরলাম বস্তুটা মনে করো এই যে এ পরিমাণ, এটা হচ্ছে বস্তু এ, প্রথমে এ পজিশনে ছিল বস্তুটা, ঠিক আছে? তো এরপরে বস্তুটা এই এ পজিশন থেকে মনে করো ঘুরে বৃত্তাকার পথ মেনটেন করে বস্তুটা এখানে চলে আসছে, তাই কি না? তাহলে এ পয়েন্ট থেকে বস্তু চলে আসছে কোন পয়েন্টে, বি পয়েন্টে, তাই কি না? এ পয়েন্ট থেকে চলে আসছে কোন পয়েন্টে, বি পয়েন্টে। তাহলে দেখো সে যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাই না? তাহলে প্রথমে সে কেমন লেভেলে ছিল, এরকম লেভেলে ছিল, তাই কি না? এই লেভেলে ছিল, কি না? তাহলে বস্তু যখন ঘুরে এই পজিশন থেকে এই পজিশনে চলে আসলো, তাই কি না? তাহলে সে কি, আমরা বলতে পারি না বস্তুটা এতটুকু অ্যাঙ্গেল ঘুরছে, এরকম বলতে পারি? এই যে এই পরিমাণ অ্যাঙ্গেল বস্তু কী করছে, এটা বলতে পারি কি না বলো তো? পারি তো নাকি? এক্ষেত্রে বলতে পারি এত দূর গেছে। আর এক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে বস্তুটা আসলে প্রথমে এই জায়গায় ছিল, পরে ঘুরে এই জায়গায় চলে আসছে, তাই কি না? তাহলে কতটুকু কোণ সে কাভার করছে বলো, থেটা পরিমাণ কোণ কাভার করছে। তাহলে থেটাটাকে আমরা বলতে পারি কৌণিক সরণ। কী সরণ বলো? কারণ এটা যেহেতু প্রথমে এই পজিশনে ছিল, পরে এখানে চলে এসেছে, সেটা কোণ ক্রস করছে না? কি ক্রস করছে বলো? কোণ। তাহলে এটাকে বলা হবে কৌণিক সরণ। কিন্তু এটা কি কৌণিক সরণ নাকি রৈখিক সরণ? রৈখিক সরণ, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে গেলে কী করা লাগছে, একটা অ্যাঙ্গেল কোণ অতিক্রম করা লাগছে না? সুতরাং এটাকে আমরা বলে কি বলো, কৌণিক সরণ। তাহলে আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে কি সরণ বাই সময়, এই নিয়ে তো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নাই। বেগ বের করতে সরণ বাই কি, সময়। তাহলে আমরা যদি এইখানে সরণ কতটুকু বলো, থেটা, আর ধরে নিলাম যে এখান থেকে এখানে পৌঁছতে কতটুকু লাগছে, টি সময় লাগছে, তাহলে সরণ বাই কি বলো, সময়, তাই কি না? ইকুয়াল টু, তাই না? এইটাকে আমরা বলবো ওমেগা। এটাকে আমরা কি বলবো বলো, ওমেগা। এইটার পরিচয় হচ্ছে কি বেগ বলো, রৈখিক বেগ। এটার পরিচয় কি বলো, রৈখিক বেগ। আর এটার পরিচয় কি বলো, কারণ সে আগেরবার রৈখিক সরণ দিচ্ছিল, রৈখিক সরণ পরিমাণ সরণ অতিক্রম করছিল, তাহলে এই জন্য এই বেগটাকে বলা হবে কি, রৈখিক বেগ। এবার কি রৈখিক সরণ না কৌণিক সরণ? কৌণিক সরণ। সুতরাং এই বেগটা কী বেগ হবে বলো, কৌণিক বেগ হবে। বুঝতে পারা গেছে? যেহেতু কৌণিক সরণ কী হবে এখানে, কৌণিক বেগ। তামিমের কোনো বস্তু সমস্যা আছে দামি কোনো? তাহলে এটাকে আমরা বলবো কি বলো, কৌণিক বেগ। তাহলে এই যে আমরা রৈখিক বেগ ইকুয়াল টু কী বলতে পারি, আরে বেটা, রৈখিক বেগ ইকুয়াল টু কি বলতে পারি, সরণ বাই সময়। আর কৌণিক বেগ ইকুয়াল টু কি বলতে পারি, এই যে থেটা বাই টি। বুঝতে পারা গেছে? তাহলে ব্যাপারগুলো বোঝা গেছে না জানি? তাহলে রৈখিক বেগ দিয়ে সে রৈখিক দূরত্ব অতিক্রম করবে, আর কৌণিক বেগ দিয়ে সে কৌণিক দূরত্ব অতিক্রম করবে।
কি দূরত্ব তুমি বলো? কৌণিক দূরত্ব। আমার কথা ক্লিয়ার? এখন আমাদের যে আর্মেচার যে ঘোরে, তাই না? আর্মেচার কি হয়? ঘোরে। আর্মেচার যে ঘুরে 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 এরকমভাবে ঘুরতে থাকে, এটা আসলে কোন বেগের জন্য? রৈখিক বেগের জন্য না কৌণিক বেগের জন্য? কৌণিক বেগের জন্য, তাই না? কারণ সে ঘুরতেছে কি বৃত্তাকার পথে না? সে ঘুরতেছে কোন পথে? বৃত্তাকার পথে। আচ্ছা, তার মানে আমরা যদি এরকম দেখানোর ট্রাই করি, তো আসলে মেশিনটা কি করবে? এভাবে ঘুরবে না? মেশিনটা কীভাবে ঘুরবে, তাই কি না? তাহলে মেশিন যদি এভাবে ঘোরে, তাহলে বলো তো সে যে ঘুরতেছে কোন বেগের জন্য? কৌণিক বেগ নাকি রৈখিক বেগ? কৌণিক বেগ না? কোন রৈখিকের জন্য ঘুরতেছে? রৈখিক ঘুরলে তো সে কই চলে যাবে? এই সামনে চলে যাবে, এইভাবে চলে যাবে। আর কৌণিক মানে কি? এভাবে শুধু জায়গায় দাঁড়ায় কি হবে? বৃত্তাকার পথে এভাবে কি হচ্ছে? জাস্ট এভাবে কি হচ্ছে? ঘুরতেছে, তাই না? তাহলে দেখো তো সে এই যে প্লেটটা চিন্তা করি, বা এখানে যে কন্ডাক্টরগুলোর ভিতরে যে ঢুকানো আছে, ওইগুলো কি ঘুরে ঘুরে কখনো কি এইটা একটু পরে এই জায়গায় দেখো, এই কন্ডাক্টর কথা চিন্তা করে, এই যে ঘুরে ঘুরে ঘুরে, এই যে ঘুরে ঘুরে কই যাচ্ছে? নিচে যাচ্ছে, আবার একটু পরে কই উঠবে, বলে এই যে আবার উপরে আসলো, তাই না? এই যে আবার উপরে আসছে, আবার নিচে নামতেছে। তাহলে সে আসলে কোন পথে ঘুরতেছে কন্ডাক্টরগুলো? সে আসলে কৌণিক পথে ঘুরতেছে। বুঝতে পারে গেছেন? জানি সে আসলে কোন পথে ঘুরতেছে বলো? কৌণিক পথে। সুতরাং এইখানে আসলে কৌণিক বেগটা আমাদের জন্য কি বলো? ইম্পর্টেন্ট। বুঝতে পারি? আমরা আসলে রৈখিক বেগটা আমার জন্য কিনা ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট কে বলো? কৌণিক বেগটা ইম্পর্টেন্ট। এই জন্য কৌণিক বেগের জন্য সে কোন অ্যাঙ্গেল কভার করবে? কৌণিক দূরত্ব সে কভার করবে। রৈখিক বেগের জন্য সে রৈখিক দূরত্ব কভার করবে। বুঝতে পারা গেছে? তাহলে ওমেগা কৌণিক দূরত্ব বের করার পারবো আমরা কৌণিক সরণ বাই সময়। এটা হচ্ছে কতটুকু অ্যাঙ্গেল কভার করছে বা কতটুকু কৌণিকভাবে সরছে। বুঝতে পারা গেছে? আচ্ছা, এইখানে আবার আর একটা, এখন আমরা যদি কিছু কথাবার্তা বলতে চাই যে যেমন ধরে গিয়ে এই ওমেগা ইকুয়াল টু থিটা বাই 2 না? থিটা বাই টি কিনা? আচ্ছা, এই ওমেগা ইকুয়াল টু আমরা বলতে পারি যে 2πn/t বলতে পারি। এগুলো দেখতেছি আমরা, কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর দরকার নেই। 2πn/t, এই 2πn এর যে একক সেটা হচ্ছে রেডিয়ান। কি বলো? রেডিয়ান। আর টাইমের একক কি বলো? সেকেন্ড। তাহলে আসলে কৌণিক বেগের একক কি বলো? রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু রৈখিক বেগের একক কিন্তু রেডিয়ান পার সেকেন্ড না, সে কত দূর গেছে? এত মিটার। তাহলে এর একক কি? মিটার। আর টির একক কি বলো? সেকেন্ড। তাহলে বেগের রৈখিক বেগের একক মিটার পার সেকেন্ড, কিন্তু কৌণিক বেগের একক কি বলো? রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছে? তাহলে আমরা এগুলো দেখি আসলে কীভাবে এই ফর্মুলাগুলো আসে, এগুলো দেখে আসি। হ্যাঁ, তো ধরো মনে করো যে এই যে বস্তুটা প্রথমে কি এই পয়েন্টে ছিল না? তাহলে এইভাবে ঘুরতে 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 যখন সেখানে চলে আসবে, সে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে? 360 না? একটা পুরো বৃত্ত কভার করছে না? তাহলে একটা পুরো বৃত্তের অ্যাঙ্গেল কত? 360। তাহলে একদম এখান থেকে ঘুরে একদম এই পর্যন্ত আসতে কতটুকু অ্যাঙ্গেল কভার করবে? সে 360 ডিগ্রি কভার করবে। তো 360 বলি ডিগ্রিতে, আর রেডিয়ানে বলি 2π। কোণেরও একক ডিগ্রি, আবার কোণের একক রেডিয়ান। আমার কথা কি বোঝা গেছে না? জানি যদি বলে 360 ডিগ্রি, তাহলে আমার আর কি বলা? রেডিয়ানে বলার দরকার নেই। আবার ওই 360 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে বলতে কী বলতে হবে? 2π রেডিয়ান। মানে আমরা এরকম বলতে পারি যে পাই রেডিয়ান মানে কত? রেডিয়ান মানে যে সি দ্বারা বোঝায় আর কি, এটা হচ্ছে রেডিয়ান। পাই রেডিয়ান সমান কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি। তাহলে হচ্ছে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক, তাই কি না? তাহলে আমি যদি 360 বলতে চাই এই পাশে 360 ডিগ্রি, তাহলে কত রেডিয়ান হবে? 2π রেডিয়ান। তার মানে এইটাও সে অ্যাঙ্গেল, আবার এটাও কি অ্যাঙ্গেল, কিন্তু শুধু একটা বলছি রেডিয়ান, একটা বলছি কিসে? ডিগ্রিতে। তাহলে এই বস্তুটা এই পয়েন্ট থেকে একদম ঘুরে মনে করো আবার পুরো বৃত্তপথ কভার করে এই পয়েন্টে আসছে। তার মানে সে কতটুকু অ্যাঙ্গেল কভার করছে? 360 ডিগ্রি অথবা কি 2π রেডিয়ান। বুঝতে পারা গেছে? তাহলে আমরা কি এরকম বলতে পারি যে ভাই একবার ঘূর্ণনে, বলতে পারি কিনা বলো? একবার ঘূর্ণনে যদি বলি অতিক্রান্ত দূরত্ব কত? কত বলো? 2π রেডিয়ান। এর মানতে কষ্ট হয়? কমপ্লিটলি এইখান থেকে একবার যদি ঘুরে আসি, তাহলে কত রেডিয়ান হবে? 2π রেডিয়ান বা 360 ডিগ্রি। ডিগ্রিতে আমরা লাগবো না, রেডিয়ানে লিখবো, সমস্যা করো। আচ্ছা, যদি সে n বার ঘরে, তাহলে কত হবে? 2πn রেডিয়ান। আমি একবার ঘুরলে 360, দুইবার ঘুরলে কত? 2 গুণ 360, তিনবার ঘুরলে কত? 3 গুণ 360, চারবার ঘুরলে কত? 4 গুণ 360। তাহলে আমি যদি n বার ঘুরি, তাহলে n ইন্টু কত হবে? 2πn রেডিয়ান। সমস্যা আছে কোনো প্রকারের? না। তাহলে এবার আসো, এবার যদি তোমাকে বলা হয় যে ভাই তুমি ধরে নিলাম এটা হচ্ছে কয়বার ঘুরছে বলো? n বার ঘুরছে। কয়বার ঘুরছে? n বার। তাহলে এখন তো আসলে এই n বার ঘুরতে কত টাইম লাগছে সেটা কি তোমার বলছি আমি? বলো। আমি শুধু কি বললাম? একবার ঘুরে আসছে 360, দুইবার ঘুরলে কত? 2 গুণ 360। কিন্তু আমি কি বলছি যে একবার ঘুরে আসতে কত সেকেন্ড লাগবে? তাকে বলছি না। তাহলে ধরে নিচ্ছি যে 60 সেকেন্ড ঘূর্ণনে
60 সেকেন্ড ঘূর্ণনে। 60 সেকেন্ড মানে কত কত মিনিট বলো? তাহলে আমরা এরকম বলতে পারি 1 মিনিট অথবা 60 সেকেন্ড ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব। 1 সেকেন্ডের ভেতর n বার ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কত হবে বলো? 2πn ধরলাম, 2πn, তাই কি না? তাহলে এইটাকে আমরা এরকম বলতে পারি, দেখো এদিকে এটা কি 2π রেডিয়ান বলতে পারি। দেখো ভালো করে, আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটা কয়বার ঘূর্ণনে বলো? একবার ঘূর্ণনে 2π রেডিয়ান, n বার ঘূর্ণনে কত বলো? 2πn রেডিয়ান। এবং আমরা এবার এক্সট্রা কিছু অ্যাড করলাম কথাবার্তা, এক্সট্রা কিছু কথাবার্তা আমরা অ্যাড করলাম, সেটা কি বলো? সময় অ্যাড করলাম। কারণ আমি তো জানি না যে n বার ঘুরতে কত সময় লাগবে। তাহলে ধরে নিলাম যে 60 সেকেন্ডে কতবার ঘুরতেছে বলো? n বারই ঘুরতেছে আর কি। 60 সেকেন্ডে কতবার ঘুরতেছে বলো? n বারই ঘুরতেছে। তার মানে ওই যে n বার ঘুরতেছে, ওই n বার ঘুরতে কয় সেকেন্ড লাগছে বলো? 60 সেকেন্ড। আমরা ওই কথাটা অ্যাড করে দিলাম, বুঝতে পারে গেছে? এখন আমরা যদি বলি, আমরা যদি বেগ বের করতে চাই, কি বের করতে চাই বলো? বেগ বের করতে চাই। আমার কি টি দিয়ে ভাগ দিছি না? বেগ বের করতে গেলে এই যে অতিক্রান্ত দূরত্ব, বেগ বের করলে অতিক্রান্ত কি? দূরত্ব। অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে আমি কি দিয়ে ভাগ দিতে হবে? সময় দিয়ে ভাগ দিতে হবে না? কি দিয়ে ভাগ দিতে হবে? সময় দিয়ে ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিতে হবে বলো? সময় দিয়ে। তাহলে সময় দিয়ে ভাগ দেওয়ার পরে যে রেজাল্ট আসবে সেটা কি? প্রতি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কি? বেগ না? আমরা যখন ওই যে বলছিলাম যে আমরা এখানে লোক আসি 10 জন, তাই 10 জন মনে করে যে প্রত্যেকে 5টা 10টা 20টা 30টা করে আম কুড়ায় আনছে। তাহলে আমরা যদি একজন প্রতি কী করতে চাই, আম সংখ্যা বের করতে, তাহলে কী করতে হবে? মোট সংখ্যা দিয়ে কী করা লাগবে? ভাগ করে দেওয়া লাগবে না? তাহলে আমরা যদি ওই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা যদি মোট সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হবে? 1 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করে সেটা পেয়ে যাবো না আমি? আমার কথা বোঝা গেছে? এখানে মনে করি 100টা আম, কয়জন কুড়াইছি? 20 জন কুড়াইছি। তাহলে 100/20 দিলে আমরা কী পাবো? জন প্রতি আসলে কী পরিমাণ আম পাই সেটা পেয়ে যাবো। তাহলে মনে করো মোট অতিক্রম দূরত্বটা আমরা যদি মোট সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কী পাবো? প্রতি সেকেন্ডের কতটুকু অতিক্রম দূরত্ব সেটা পেয়ে যাবো না? আর বেগের সংজ্ঞাটাই ওইটা, যে প্রতি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটাকে কী বলা হবে? বেগ বলা হবে। বুঝতে পারে গেছে? তাহলে এটা কি অতিক্রান্ত দূরত্ব না? তাহলে এর যদি আমরা কী দিয়ে ভাগ দেবো? সময় দিয়ে ভাগ করে দিতে পারি, ব্যাস। তাহলে ওটা কিসে চলে আসবে? বেগে চলে আসবে। ছিল কি অতিক্রান্ত দূরত্ব? ছিল কি অতিক্রান্ত দূরত্ব? আমরা কী দিয়ে ভাগ দেবো? সময় দিয়ে, ব্যাস। তাহলে এটা কিসে চলে আসবে? বেগে চলে আসবে। বুঝতে পারছো না? বোঝানি? তাহলে সময় দিয়ে ভাগ করতে গেলে এখানে আমরা এরকম বলতে পারি, ভাই 1 সেকেন্ডের n বার এইটুকু তো সবার জন্য সমান, এগুলো তার কোনো কথাবার্তা নেই। ঘূর্ণনে কত অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে? তাহলে 2πn। এখানে যদি 1 সেকেন্ড, তাহলে 60কে ওই নিয়ম অনুযায়ী 60 কি হয়ে যাবে বলো? ভাগ হয়ে যাবে। এটা কি রেডিয়ান পার, নিচে কি আছে বলো? সেকেন্ড। তাহলে সেই বেগের কি বলো? রেডিয়ান পার সেকেন্ড। কারো সমস্যা আছে কোনো প্রকার পর্যন্ত? কথা কি বোঝা গেছে? সমস্যা আছে কোনো প্রকার? রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু এটার এখন কি ওপরে চলে গেল অতিক্রম দূরত্ব, আর নিচে কি বলো? সময়। নিচে কি সেকেন্ড না? 60 সেকেন্ড। এর জন্য উপরেরটাকে রেডিয়ান, 2π উপরেরটাকে বলো রেডিয়ান, আর নিচে কি 60 সেকেন্ড। তাহলে কত হবে? কি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটাই কি বলো? বেগ না? কিন্তু এটা কি বেগ বলো? কৌণিক বেগ। তাহলে এই জন্য ওমেগা = আমরা বলতে পারি ভাই 2πn/60। তো এটা একক আসতেছে কিসে বলো? রেডিয়ান পার সেকেন্ডে। এবং এই এনের পরিচয় কি বলো? কতবার ঘুরতেছে, কতবার ঘুরতেছে, কতবার ঘুরতেছে। বুঝতে পেরে গেছে? এবং এই এনের পরিচয় হচ্ছে, দেখো তো আমরা যে এন নিছিলাম সেটা কয় মিনিটে নিছিলাম? 1 মিনিটে না? তাহলে 1 মিনিটে সে কয়বার ঘুরছিল? n বার। 1 মিনিটে সে কয়বার ঘুরছিল? n বার। আর ওই n বার ঘোরার কারণে কতটুকু অতিক্রম করছিল? 2πn পরিমাণ। ভালো করে রিলেট করো, ভালো করে বোঝা ট্রাই করো। 1 মিনিটে ঘুরছে কয়বার? n বার। আর ওই n বার ঘূর্ণনের কারণে অতিক্রান্ত দূরত্ব কত? 2πn। তাহলে কি আমরা এরকম বলতে পারি, যদি n বার বাদ দিয়ে দিই, ভাই 1 মিনিটে ঘুরছে কতটুকু? 2πn রেডিয়ান। বলতে পারি না? যদি স্টেপ বাই স্টেপ আগাই, তাহলে কি বলবো? 1 মিনিটে কতবার ঘুরছিল? n বার। আর n বার ঘোরার কারণে কত রেডিয়ান অতিক্রম করছে? 2πn রেডিয়ান পরিমাণ দূরত্ব কি করছে? অতিক্রম করছে। সিম্পল হিসাব। বুঝতে পারছেন না জানি? তাহলে আমরা তাহলে এই এনটা আসলে কতবার ঘুরতেছে? ঘূর্ণন সংখ্যা। এনের পরিচয় কি বলো? ঘূর্ণন সংখ্যা। আর এই এনটা কত মিনিট হিসাব করাচ্ছে? প্রতি মিনিটে, মানে 1 মিনিটে। প্রতি মিনিট মানে কয় মিনিট? 1 মিনিট মানে কয় মিনিট? প্রতি মিনিট না? 1 মিনিট মানে কি? প্রতি মিনিট। তাহলে এই যে এন না, এন কি ঘূর্ণন সংখ্যা, কিন্তু সেটা কয় মিনিটে? প্রতি মিনিটে। তাহলে এন আসলে কিসে আছে বলো? এন আছে আসলে আরপিএমে আছে। রোটেশন মানে ঘূর্ণন সংখ্যা, পার মানে প্রতি,
আর মিনিট মানে কি বলো মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যাটা এটা কি এন, এন এর মান এরকম হইতে পারে, মানে 20 আরপিএম হইতে পারে না। তার মানে কি বুঝতে পারতেছি, প্রতি মিনিটে সে কতবার ঘুরতেছে বলো, 20টা রোটেশন আমাকে এসে দিচ্ছে। কয়বার রোটেশন দিচ্ছে বলো, 20টা রোটেশন দিচ্ছে। বুঝতে পারে গেছে? তাহলে এনটা থাকতে হবে কিসে বলো, আরপিএম। এবং কৌণিক বেগের ফর্মুলা আমরা কি পেলাম বলো, ওমেগা ইকুয়াল টু 2πn/60 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আর এই এন আছে কিসে বলো, আরপিএম। এন আছে কিসে বলো, আরপিএম। মনে রাখতে হবে, কারণ আমরা ধরে নিছি যে ভাই প্রতি মিনিটে এন কত, এন আছে এন, সুতরাং এন হচ্ছে কি আরপিএম এ আছে। বুঝতে পারে গেছে? আচ্ছা, এইবার যেটুকু যদি বুঝতে পারছি আমরা, এখন মনে হয় টর্ক ইকুয়েশন অফ ডিসি মোটর আমরা কি করতে পারবো, ডিরাইভ করতে পারবো, কোনো সমস্যা হবে না আমাদের কাছে। হ্যাঁ বলো, জড়তার ভ্রামক লাগবে কি জন্য? না, কিচ্ছু লাগবে না, দেখো তুমি টর্ক ইকুয়েশন এইটুকু বোঝা গেছে। এটুকু কিন্তু অনেকে বোঝে না যে ভাই আমরা 1 মিনিট আনলাম কি জন্য। আমরা ধরে নিচ্ছি 1 মিনিটে কতবার ঘুরছে, মানে ওই যে এন বার ঘুরছে, ওই এন বার ঘুরতে তো কয় মিনিট লাগছে, 1 মিনিট লাগছে। বুঝতে পারা গেছে? তাহলে 1 সেকেন্ড আসলে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করলাম, 60 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে কি প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম সেটা পেয়ে যাবো। হ্যাঁ, শিশির বোঝে নাই সুশান্ত? তাহলে টর্ক ইকুয়েশন অফ কি মোটর, ডিসি মোটর। খুবই ছোট্ট একটা প্রমাণ, কিন্তু পোলাপান কেন জানি বড় করে ফেলে জিনিসগুলো। একটু বুঝতে হবে আগে, হ্যাঁ, যে ভাই ফোর্স আর টর্ক এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। বুঝতে পারছো? ফোর্স আর টর্কের মধ্যে পার্থক্য বুঝতে হবে। না তাহলে আবার সেই ফিজিক্স একটু পরে আসি আমরা। এই পাশে দিলাম কি বলো, ফোর্স, আর এটা কি বলো, টর্ক। ঠিক আছে, তাহলে মোটামুটি টর্ক এক ধরনের ওয়ান কাইন্ড অফ ফোর্স। মানে বলের তো শেষ নাই, বল বিভিন্ন প্রকার, স্পর্শ বল, অস্পর্শ বল, মানে কন্ট্যাক্ট ফোর্স আর নন কন্ট্যাক্ট ফোর্স। হ্যাঁ, মানে বলের আসলে কোনো নাই, টানা বল, ধাক্কা বল, বলের আসলে কোনো প্রকার মানে শেষ নাই। তাহলে টর্ক কি? টর্ক হচ্ছে এক ধরনের বল, ওয়ান কাইন্ড অফ ফোর্স, বলের অংশ নয়, এক প্রকার বল, এক প্রকার বল, যা কি করে, যা দ্বারা ঘূর্ণনের সৃষ্টি হয়। এবার কি বুঝছেন না বুঝেন নাই? তাই কি না? বুঝতে পারছেন তো নাকি? আমরা দেখতেছিলাম না গতকাল ক্লাসে, মানে ডিসি মোটর যখন এক্সপ্লেনেশন পড়তেছিলাম, কার্যপ্রণালী পড়তেছিলাম, তখন কি এই পাশেও কি দিচ্ছিল, ফোর্স, আবার এ পাশেও কি বলো, ফোর্স দিচ্ছিলাম না? বুঝতে পারছো না বুঝেন? এ পাশেও কি ছিল, ফোর্স, তাই তো নাকি? এ পাশেও ফোর্স ছিল, আবার এ পাশে কি ছিল, অর্থাৎ এ পাশেও ফোর্স ছিল, আবার কি এ পাশেও কি ছিল, ফোর্স ছিল। তাহলে দুই পাশে ফোর্স ছিল, তার কারণে সে কি শুরু করছে বলো, ঘোরা শুরু করছে। তাহলে আসলে সে যে ঘুরতেছে, যে ফোর্সের কারণে ঘুরছে, ওই ফোর্সটাকে বলা হবে কি বলো, টর্ক। বুঝতে পারা গেছে না? তাই না? অর্থাৎ ফোর্স তেমন হইতে পারে যে ভাই ধাক্কা দিলাম এই দিক চলে গেল, এটাকে টর্ক বলতে পারবো? কারণ একই হয়েছে, ঘুরছে নাকি স্মরণ হয়েছে, শুধুমাত্র স্মরণ, রৈখিক স্মরণ হয়েছে। হাতটা সরে দাঁড়াও, হাত, হ্যাঁ, বুঝতে পারা গেছে? তাহলে মনে করো আমি এদিক ধাক্কা দিলাম, তাই কিনা? শুনুন, এদিক ধাক্কা দিলে সে কোন দিক চলে গেল, এদিক চলে গেল, তাহলে ওইটার তার আমরা কি বলতে পারবো না, টর্ক বলতে পারবো না। টর্ক হলে কি হতে হবে, ঘুরতে হবে তাকে, কী হবে তাকে, এরকম ঘুরতে হবে। এখন ঘোড়াটা কী হইতে পারে বলো, ঘোড়াটা জায়গায় দাঁড়ায় এরকম হইতে পারে, আবার এই যে চলতে চলতেও কী হইতে পারে, এরকম ঘুরতে পারে। যাই হোক, মানে এরকম চলতে চলতে যে ঘুরতেছে, তাহলে এখানে কি টর্কও আছে, আবার এমনি ফোর্সও আসছে। বুঝতে পারা গেছে? এমনি ফোর্সের জন্য সে কী হচ্ছে, সামনে আগাচ্ছে, আর টর্কের জন্য সে কী হচ্ছে বলো, ঘুরতেছে। বুঝতে পারছে না বোঝা? তার মানে যেই ফোর্সের কারণে ঘুরবে সেটা আসলে কি দরকার বলো, সেটাকে আমরা কি বলবো, টর্ক বলো। এখন কি আমার এই ফোর্স জেনে লাভ আছে না টর্ক জেনে লাভ আছে? টর্ক জেনে আমার লাভ আছে, কারণ কি পরিমাণ টর্ক হলে সে কী করবে, ঘোরা স্টার্ট করবে, কি পরিমাণ টর্ক হলে এত লোড সে বহন করতে পারবে। আমার তো আসলে ইম্পর্টেন্ট কে বলো, ফোর্স আমার এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট কে বলো, টর্ক। আমাদের এই জন্য কী হিসাব করবো, টর্ক ক্যালকুলেট করবো। কী ক্যালকুলেট করবো বলো, টর্ক ক্যালকুলেট করবো। কিন্তু তার আগে মোটামুটি টর্কের কথাবার্তা আর কি দেখবো। আচ্ছা, টর্কের হিসাবগুলো একটু আমি বলে দিই, টর্ক কীভাবে ক্যালকুলেট করা হয় দেখো ভালো করে। টর্ক কীভাবে ক্যালকুলেট করা হয়, যে জিনিস ঘোরে, মানে কোনো একটা জিনিস মনে করো যদি ঘোরে, মানে কি বৃত্তাকার পথে ঘুরতেছে না, মনে করে এখান থেকে ঘুরে সেখানে আসছে, তাই না? কেমন পথ ঘুরতেছে, বৃত্ত পথে ঘুরতেছে। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি ভাই, যে জিনিস ঘুরবে, যে জিনিস কী হবে, ঘুরবে, তাহলে অবশ্যই তার একটা সেন্টার থাকতে হবে, একটা কেন্দ্র থাকতে হবে। এখানে কেন্দ্রটা কোথায় আছে, ওই যে শ্যাফটে। কোথায় আছে বলো, শ্যাফটে। মানে এইটাকে আমরা এরকম এটা বৃত্ত চিন্তা করতে পারি, এটাকে আমরা কি চিন্তা করতে পারি বলো, একটা বৃত্ত চিন্তা করতে পারি না?
তাহলে এই বৃত্তের মনে করেন এই যে হাতের বৃত্ত দেখলাম, এই যে বৃত্তটা আমরা দেখাচ্ছি, এই যে বৃত্তটা, এই বৃত্তটা, তাহলে ওই বৃত্তের দেখো তো এই হাতটা যদি বাইরে বের করে নিস, এই যে, তাহলে এইখানের অবশ্যই কি আছে, একটা সেন্টার আছে না? সেন্টারটা কোথায় আছে বলো? এই যে মাঝখানে আছে কিনা? তাহলে কি শ্যাফটের এরা আসলে এর সেন্টার আসলে কোথায় আছে? এই শ্যাফটের উপর আছে না? এই যে শ্যাফটের উপর আছে না, এই যে এর ভেতরে শ্যাফটের উপরে, বুঝতে পারছো? তাহলে ওই কি আছে বলো? সেন্টার থাকতে হবে, তাই কি না? আর যদি ঘুরতে হয় কি করতে হয়? ঘুরতে হয়, মনে পড়ে এখানে কি আছে? ফোর্স আছে, আবার এখানেও কি আছে বলো? ফোর্স আছে। এই ফোর্সগুলোকে বলা হয় ট্যানজেনশিয়াল ফোর্স। কি ফোর্স বলো? ট্যানজেনশিয়াল ফোর্স, অর্থাৎ স্পর্শ বল। কি বল বলো? স্পর্শ বল ছাড়া বস্তু ঘুরতে পারবে না, বুঝতে পারে গেছে? মনে করো তুমি বল দিচ্ছ এইভাবে, এই মনে করো এবার ধরে যাচ্ছে, তাহলে এই বল দিয়ে ঘুরবে না, ঠেলে নিয়ে যাবে সামনে। তাহলে যদি ঘুরাইতে হয় তাহলে কি করতে হবে বলো তো? এখানে কি ঠেলা দিতে হবে না, ঘষা দিতে হবে, ঘষা। আর ঘর্ষণ তোর ভাই সব জায়গায় আছে, ব্যাপারটা ভালো করে বুঝো। মানে কি এরকম কি, মানে টাচ করে ঘষতে হবে না, মানে এরকম টাচ করে খেলা দাও, তাই না? এটাকে বলা হয় স্পর্শ বল। স্পর্শ করে বল দিচ্ছ, তাহলে এই বল দিলে ঘুরবে নাকি এই বল দিলে ঘুরবে? কত কোন বল দিলে ঘুরবে? এই বল দিলে তো জীবনে ঘুরবে না, সে দৌড়াবে। এই বল দিলে কি সে ঘুরবে না, দৌড়াবে, সামনের দিকে চলে যাবে। কিন্তু যদি আমরা এরকম জায়গায় রেখে মানে আলতোভাবে কি করি, স্পর্শ করতে থাকি, তাই কি না? ট্যানজেন্ট ফোর্স দেই, ট্যানজেনশিয়াল ফোর্স বলে এগুলোকে, বুঝতে পারা গেছে? সুতরাং তুমি যদি এর এই দিক মনে করো, এরা যদি এই দিক ঠেলা দাও, তাহলে ও কী হবে? ও ধরে সামনে চলে যাবে। কিন্তু আমরা যদি কী করি বলো, এরকম করে ফোর্স লাগাই, স্পর্শ করে ফোর্স দিলাম। কী দিলাম বলো? স্পর্শ করে ফোর্স দিলাম। তাহলে মনে করো এই যে স্পর্শ করে ফোর্স দিলাম, এই যে আমি যেরকম দেখাচ্ছিলাম এই জায়গায়, আমি স্পর্শ করে ফোর্স দিলাম, তাহলে এবার কি হচ্ছে? ঘুরতেছে না? তাহলে এই স্পর্শ বল লাগবে, কিন্তু এখানে ট্যানজেন্ট ফোর্স লাগবে, বুঝতে পারা গেছে? এবং এই ফোর্সটা হচ্ছে কত বলে? এফ। কথা কি বুঝছো নাকি বুঝো না? অন্য কোনো ফোর্স দিলে ঘুরবে? জীবনে ঘুরবে না। স্পর্শ করে বল দেওয়া লাগবে, স্পর্শ করে বল দেওয়া লাগবে, ব্যাস। তাইলে কি হচ্ছে? ঘোরা শুরু করবে, ট্যানজেন্টলি ফোর্স দেওয়া লাগবে, বুঝতে পারা গেছে? এখন দেখো এই বলগুলো তো স্পর্শ বরাবর দেব, আবার যেই পয়েন্টে আমরা বল অ্যাপ্লাই করতেছি সেখান থেকে অবশ্যই কেন্দ্র থেকে একটা কি আছে? দূরত্ব আছে না? তাহলে সেই দূরত্বটা কি? রেডিয়াস না? তার ব্যাসার্ধের সমান, বুঝতে পারা গেছে? তাহলে আমি অ্যাকচুয়ালি বল প্রয়োগ করছি কতটুকু? এফ। আর সেন্টার থেকে কত দূরে বল প্রয়োগ করতেছি? আর দূরত্বে বল প্রয়োগ করতেছি, তাই কি না? তাহলে এইখানে যে উৎপন্ন টর্কের পরিমাণ, সেই টর্ক হবে এই যে ট্যানজেনশিয়াল ফোর্স মানে স্পর্শ বল ইনটু হবে কেন্দ্র থেকে সে কত দূরে আছে। এইটা ক্যালকুলেট করলে আমরা কী পাবো বলো? টর্ক পাবো। বুঝছেন না? বোঝেন নাই? কারো কষ্ট হচ্ছে বুঝতে? তা টর্ক ক্যালকুলেট করাবে কীভাবে? টর্ক ক্যালকুলেট করাবে ওই যে আমি যে স্পর্শ বল দিলাম, ওই স্পর্শ বল এবং কেন্দ্র থেকে ওই পয়েন্টের মধ্যকার দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্ব বলে এটাকে অনেক সময়। টর্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু কি বলতে পারি? আর বলতে পারি। এটুকু বোঝে কিনা দেখো? সমস্যা আছে কোনো প্রকারের? সমস্যা আছে কোনো প্রকারের? সমস্যা নাই, দেখেন এদিকে। এইবার তাহলে দেখো, ধরো এই হচ্ছে, আমরা তো মনে করি কী করতে যাচ্ছি, মানে আমরা ঘোরাবো কাকে? আর্মেচারকে ঘোরাবো না? কাকে ঘোরাবো বলো? আর্মেচারকে ঘোরাবো। তাহলে ধরো তোমার এই সেই আর্মেচার, এই হচ্ছে তোমার কী বলো? সেই আর্মেচার, তাই না? তাহলে আর্মেচারকে যদি ঘোরাইতে হয় তাহলে বলো এদিক ফোর্স দিলে হবে না? তাহলে ফোর্স দেওয়া হবে, স্পর্শ করে বল দেওয়া লাগবে না? তাহলে যে সে বল দিলাম, কত দূরে বল অ্যাপ্লাই করলাম? আর পরিমাণ বল অ্যাপ্লাই করলাম। এটুকু কি বোঝা গেছে না? জানি। তাহলে ধরো আমরা যদি এমনি নর্মালি কিছু টার্ম আনি, ক্ষমতার টার্ম আনি, ক্ষমতা মানে পাওয়ার কত হবে? তাহলে পাওয়ার ইকুয়াল টু কী বলতে পারি? কাজ বাই সময়। কাজে হচ্ছে ডাব্লিউ বাই হচ্ছে টি। ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়, ফিজিক্সের ফর্মুলা। ক্ষমতা ইকুয়াল টু কত? কাজ বাই সময়। আবার এই কাজ ডাব্লিউ ইকুয়াল টু কী বের করতে পারি? ডাব্লিউ ইকুয়াল টু বলতে পারি বল গুণ সরণ। তাহলে এটা বল গুণ সরণ কত? এফ ইন্টু এস, আর নিচে হবে কত? টি। বুঝতে পারা গেছে? এখন দেখো তাহলে এই সেই এফ থাকলো, তাই কি না? এফ থাকলো তো, এই সেই এফ রাখলো। দেখো তো এই যে সরণ বাই কি বলো? সময়। দেখো তো এস বাই টি, তাকে আমরা কি বলতে পারি বলো? ভি বলতে পারি নাকি ওমেগা বলতে পারি? ওমেগা না, থেটা বাই টিকে আমরা ওমেগা বলতে পারবো। আমরা তো এস বাই টিকে কি বলতে হবে? ভি বলতে হবে, বুঝতে পারা গেছে? তাহলে এস বাই টিকে আমরা কি বলতে পারি বলো? ভি বলতে পারি? আমার সাথে কোনো প্রকার না। দেখো তাহলে এখানে কি করতে পারি বলো তো? এবার এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে, হ্যাঁ নাও, এ পাশে ক্ষমতা না, পি রাখলাম, এ পাশে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার দেখো তো এই জায়গায় এরকম করতে পারি এফ ইন্টু আর ইন্টু ভি বাই আর করতে পারি কিনা? দেখো তো
আর আর কেটে গেল, এফ ইন্টু ভি কি থাকলো, শেষ কি মাথার উপর দিকে সেইটুক, আর আর কেটে গেল, এফ ইন্টু কি থাকলো ভি, তাই কি না? তাহলে দেখো তো এই যে ফোর্স গুণ ব্যাসার্ধ, ফোর্স গুণ কি, তাহলে আমরা কি বলতে পারি তারে টর্ক, কি বলতে পারি টর্ক, পারি তো নাকি পারি না? এটা কি বেগ বলো? রৈখিক বেগ। এটা কি বেগ? এই যে কেবল পড়ালাম, এটা কি বেগ? রৈখিক বেগ। আর ওমেগা কি? তাহলে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যকার সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। অর্থাৎ কৌণিক বেগের সাথে আমরা যদি কি গুণ করে দিই, ব্যাসার্ধ গুণ করে দেই, তাহলে আমরা কি পাবো বলো? রৈখিক বেগ পাবো। তাহলে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে তুমি তো কৌণিক বেগ বের করতে তাহলে কী করতে হবে? ভি বাই কি আর না, তার মানে কি এখানে যে রৈখিক বেগ আর ব্যাসার্ধ ভাগ করে দিলে আমরা আসলে কী পেয়ে যাবো বলো? একটা ওমেগা পেয়ে যাবো না? এক নাম্বার দাও, সমস্যা আছে কোনো প্রকার? বুঝতে পারা গেছেন জানি? তাহলে নাও এইবার এই আর্মেচার যে ঘুরতেছে, দেখো তো আর্মেচার ঘুরতেছে না? তাহলে আর্মেচার যে ঘুরতেছে এইটা কি একটা ফিল্ডের ভিতর ঘুরতেছে না? এন পোলার এস পোলার মধ্যে কি হচ্ছে? ঘুরতেছে, তাই কি না? তাহলে সে যদি এন পোলার এস পোলার মধ্যে ঘোরে তাহলে এতে কি উৎপন্ন হবে বলো? একটা আরে বেটা টর্ক পরে একই এখানে কি মানে ও নিজে কি করবে? ভোল্টেজ উৎপন্ন হবে না? ইবি পরিমাণ মনে আছে না? মনে নাই? ব্যাক ইএমএফ না? আমরা জেনারেটরের বেলায় কি বলছিলাম? জেনারেটরের বেলায় বলছিলাম যে ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার দেবো, হ্যাঁ এই যে দিব কি বলো? মেকানিক্যাল পাওয়ার দেবো, আর এইখান দিয়ে আমরা কি পাবো বলো? ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। তার মানে আর্মেচারে কি উৎপন্ন হবে? একটা ভোল্ট, যেহেতু আর্মেচারে ঘুরতেছে, আর্মেচার যদি ফিল্ডের ভিতর ঘুরে অবশ্যই এতে কি উৎপন্ন হবে? ভোল্টেজ উৎপন্ন হবে। আর ভোল্টেজ যেখানে আছে সেখানে পাওয়ারও কি আছে বলো? অবশ্যই আছে। তাহলে মোটরের বেলায় পার্থক্য হচ্ছে এখানে আসলে আর্মেচারে সবসময় ভোল্টেজ উৎপন্ন হবে, আর্মেচার ঘুরলেই কি উৎপন্ন হবে? ভোল্টেজ উৎপন্ন হবে। যদি আমরা সেটাকে মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘুরাই সেটা জেনারেটরের ক্ষেত্রে, আর যদি আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার দিয়ে এটাকে ঘুরাই তাহলে বুঝবো কি মোটরের ক্ষেত্রে। তাহলে তুমি ইলেকট্রিক্যাল পাওয়ার দাও, মেকানিক্যাল পাওয়ার দাও, এই আর্মেচার তো ঘুরবে, আর্মেচার তো ঘুরবে। আর্মেচার কার ভিতর ঘুরবে বলো? ফিল্ডের ভিতর ঘুরবে। তাহলে এতে কি উৎপন্ন হবে বলো? ভোল্টেজ ইন্ডিউস হবে। জেনারেটরের বেলায় এই ভোল্টেজটা বলছি ইজি, আর মোটরের বেলায় বলছি কি বলো? ইবি। বুঝতে পারা গেছে? তাহলে আর্মেচার অবশ্যই কি তৈরি হবে? পাওয়ার উৎপন্ন হবে, সরি ভোল্টেজ উৎপন্ন হবে। সেটা ভোল্টেজটাকে আমরা কি বলছি বলো? ইবি। বুঝতে পারা গেছে? তাহলে আমরা এরকম বলতে পারি বলো আর্মেচার উৎপন্ন পাওয়ার, বলতে পারি কিনা বলো? তাহলে পাওয়ার বের করার কি পি ইকুয়াল টু কত? ভিআই পার্থ ভাই, তাই কিনা? তাহলে পি ইকুয়াল টু ভিআই। তাহলে ভি বের করতে গেলে এতে উৎপন্ন ভোল্টেজ কত বলো? এতে উৎপন্ন ভোল্টেজ কি? ইবি। আর্মেচার উৎপন্ন ভোল্টেজ কত বলো? ইবি। আর আর্মেচার কারেন্টকে আমরা কি বলি বলো? আই এ। তাহলে আর্মেচারের উৎপন্ন পাওয়ার হবে কত? ইবি আই এ। কারো কনফিউশন ডাউট? ঠিক আছে, নাও তাহলে এবার তাহলে এই গেল হচ্ছে ইলেকট্রিক্যাল কথাবার্তা গেল, ইলেকট্রিক্যাল পাওয়ার গেল, তাই কি না? তাহলে এই আর্মেচার যে ঘুরতেছে, ভালো করে বুঝে, এই আর্মেচার যে ঘুরতেছে, তাহলে এই আর্মেচার ঘুরতে গেলে অবশ্যই কি লাগবে? টর্ক লাগতেছে। অবশ্যই কি লাগতেছে? টর্ক লাগতেছে। আমরা থেকে বুঝছো নাকি? বুঝে নেই? বুঝতে পারছো না? বুঝে নেই? কারণ টর্ক দিয়েই তো ঘুরে সে এই পরিমাণ পাওয়ার কি করতেছে? উৎপন্ন করতেছে। তাহলে এই আর্মেচারে যে উৎপন্ন পাওয়ার সেটা টর্ক দিয়ে যদি লিখতে হয় তাহলে কি লিখতে হবে? টর্ক ইন্টু ওমেগা লিখতে পারি, ইকুয়াল টু ইবিআই বলতে পারি, তাই কি না? বুঝতে পারা গেছে? বুঝছো না? বুঝে নেই? এই আর্মেচার ঘুরতে গেলে কি দরকার? টর্ক দরকার। তো এটা হচ্ছে এই সেই টর্ক থেকে আসছে, টর্ক থেকে পাওয়ার আসছে, এই পরিমাণ পাওয়ার আমি দিচ্ছি এতে, ফলে ঘুরতেছে, ফলেও ফ্লাক্স কাট করতেছে যাতে ইবিআই এ পরিমাণ উৎপন্ন হয়। তাহলে এই পাওয়ার দিয়ে সে কী করছে? ঘোরা স্টার্ট করছে। ভালো করে বুঝো, এই পাওয়ার দিয়ে সে কী করছে বলো? ঘোরা স্টার্ট করছে। এবার যখন ঘুরছে তখন কি ফ্লাক্স কাট করছে, তখন ওই এই যে পাওয়ার দিচ্ছি এই পাওয়ারটাকে সে কনভার্ট করে ইবিআই এ পরিমাণ পাওয়ার বানাইছে। কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে। এবং এটাকে আমরা বলতে পারি কি? আর্মেচার টর্ক বলতে পারি, কারো তো সমস্যা নেই। টি এ টর্ক, আর্মেচার টর্ক বলতে পারি তো? আচ্ছা, তাহলে বাকিটা হয়ে গেছে। আর ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি বলো? 2 পাই এন বাই 60। কেবল বললাম, কনফিউশন আছে কোনো প্রকার? ইভি আই এ। নাও তো টর্ক আর্মেচার যদি বলি তাহলে পাশে গেলে কত? 60 বাই কত বলো? 2 পাই এন বলতে পারি ইনটু আমরা কি ইবি আই এ বলতে পারি। এটা ক্যালকুলেট করো তো, 60 বাই 2 পাই করলে কত হয়? 60 বাই 2 পাই করলে কত? দেখো তো একটু, 9 কত বলো? 55 ইন্টু কত হবে বলো? ইবিআইএ বাই কত বলো? এন। ব্যাস, তাই কি না? তাই এটা কি আর্মেচারে কী পরিমাণ টর্ক উৎপন্ন হবে
সেটা সেই ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে সেই টর্কের ইকুয়েশন অফ ডিসি জেনারেটর কত মিলছে, বুঝতে পারা গেছে? এই ফর্মুলা কি থাকতে হবে বলেন? ঠুটস্থ এবং মুখস্থ এবং কণ্ঠস্থ, বুঝতে পারছেন? বলা যাবে না। আমরা যেরকম ইজি মুখস্থ করছি, ইজি ইকুয়াল টু কি 5ZNP/60A আর টর্ক আর্মেচার কি বললাম 9.55 গুণ EBIA/N। আচ্ছা এন কিসে থাকতে হবে? বহুবার বলছে এন কিসে থাকতে হবে? আরপিএম। এন কিসে থাকতে হবে? আরপিএম। এই যে পুরো একদম জিনিস সবগুলো ডিরাইভ করে উঠে আমরা আনলাম, বুঝতে পারা গেছে? তাহলে মোটামুটি এই হচ্ছে তোমার সেই আর্মেচার টর্কের প্রুফ, বুঝতে পারছেন? যেখানেই যান না কেন আপনারা উড়াধুরা বুস্ট টুস দিয়ে কোনোভাবে আপনারা পার করে দেবে এই প্রমাণ, কিন্তু এই হচ্ছে তার অ্যাকচুয়াল ব্যাখ্যা। হ্যাঁ, ফিজিক্স দিয়ে মোটামুটি যত যা বোঝানো যায় আর কি। হ্যাঁ নেন, তাহলে আসলে কিন্তু যদি তোমরা ফিজিক্স পারতা তাহলে কিন্তু আমার আর এই জিনিস কি করা লাগতো না, বলো? করানো লাগতো না। এইটুকু আসলে কিন্তু প্রমাণ না, প্রমাণ আসলে কতটুক? প্রমাণ আসলে এই যে নিচের টুক। ফিজিক্স পারলে তোমার কি আর এগুলো আমাকে বলা লাগতো, রিপিট করা লাগতো? লাগতো না। পি ইকুয়াল টু বলতাম টর্ক ইনটু ওমেগা, সহজ হিসাব। তারপরে এই যে আর্মেচার উৎপন্ন পাওয়ার ইকুয়াল টু ইবিআইএ, একটা পাওয়ার দ্বারা কি করবে, ও ঘোরা স্টার্ট করতেছে, ওই ঘোরার কারণে আবার কি ম্যাগনেটিক ফ্লাক্স কাট করে সেই ইবিআইএ পরিমাণে কি উৎপন্ন করছে, পাওয়ার উৎপন্ন করতেছে। পরে ওইখান থেকে টর্ক আর্মেচার ইকুয়াল টু 9.55 গুণ EBIA/N দিয়ে আমরা প্রুভ করতে পারলাম। সমস্যা আছে কোনো প্রকার? না। তাহলে এবার একটু জেনারেটর মোটর নিয়ে একটু কাবজাব করা যাক। জেনারেটর বললাম, আবার কি ছিল, মোটর আসলাম, তাই কি না? তাহলে সেগুলো একটু কিছু কথাবার্তা বলা যাক। নাও দশা। আচ্ছা তাহলে একটু ফর্মুলা একটু রিক্যাপ করে ফেলি আমরা, তারপরে যেহেতু সামনে ম্যাথ থাকাবো। নাও এই পাশে কি কার ফর্মুলা? জেনারেটরগুলো ফর্মুলা, তাই কি না? আর এই পাশে কী বলো, মোটর। আমরা একটু মিলাই পড়া ট্রাই করবো, যাতে মোটামুটি মনে পড়ে আর কি। নাও তাহলে জেনারেটরে যে আর্মেচারে জেনারেটরে আমরা ঘোরাতাম কি দিয়ে বলো? মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘোরাতাম না? ঘোরাতাম কি দিয়ে বলো? মেকানিক্যাল পাওয়ার দিয়ে। তাহলে আমরা যে মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘোরাচ্ছি, তাহলে এতে কি উৎপন্ন হবে? ভোল্টেজ ইনডিউস হবে, এবং সেই ভোল্টেজের নাম আমরা কি দিয়েছিলাম বলো? ইজি। ফর্মুলাগুলো বলো একটু। 5ZNP/60। মোটরের বেলায় মোটরে আমরা কি দিয়ে ঘোরাবো? আমরা কি মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘোরাবো না? আমরা কি এখানে কি দেবো? এই পাশ থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো, এই জায়গায় ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো, আর কি ঘোরা শুরু করবে। তাহলে ঘোরা শুরু করলে এতে কি উৎপন্ন হবে? ভোল্টেজ ইনডিউস হবে, এবং সেই ভোল্টেজের নাম কি এবার মোটরের বেলায় কি দেবো? ইবি দেবো। এবং সেটাকে বলতেছি কত বলো? একই, সব একই। এটা যদি একই জিনিস, শুধু কি পার্থক্য? একটা মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘোরাচ্ছে, আর একটা কি ইলেকট্রিক্যাল পাওয়ার, আর কোনো পার্থক্য নেই। তাহলে সে কি বলো? 5ZNP/ কত বলো? 60, তাই কি না? বুঝতে পেরে গেছে? নাও তাহলে দেখেন, এখন এখান থেকে একটু কিছু কথাবার্তা বলে নেওয়া যাক। নাও ইবি, তাই কি না? 5 বসালাম, জেড। সমস্যা আছে কোনো প্রকার? আচ্ছা এন ইকুয়াল টু, এন কে আরপিএমে থাকতে হবে না? তাহলে এন ইকুয়াল টু আমরা একটু পরে আসলাম কি, ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি? 2πN/60, তাই কি না? কি বললাম বলো? ওমেগা ইকুয়াল N/60। তাহলে তুমি যদি ওমেগা এন বের করতেছো, তাহলে কি করতে হবে? 60 ওমেগা বাই কত বলো? 2π। 60 ওমেগা বাই কত? 2π। তাহলে এটা করলে আমরা কার মান পাবো বলো? এন এর মান পাবো না? 60 ওমেগা বাই কত বলো? 2π। তাহলে এন এর জায়গায় ওপরে বসবে কত? 60 ওমেগা, আর নিচে বসবে কত? 2π। নাও পি মানে কত? পি রেখে দিলাম, আর নিচে কত আছে বলো? 60। তাহলে 60 কাটাকাটি নাকি? তাহলে ইবি ইকুয়াল টু, তাহলে বলো কী ঘটনা করতেছে বলো? হ্যাঁ নাও তাহলে পি থাকতেছে, জেড থাকতেছে, আর কোনো সমস্যা আছে বলো? 2π এ থাকতেছে, তাই কি না? আর কি থাকতেছে বলো? ফাই থাকতেছে, আর কি ওমেগা থাকতেছে না? এটাকে আমরা মোটরের ওমেগা বলতে পারি। মোটরের ওমেগা কোনো সমস্যা নেই তো, এম ওমেগা একই তো কথা নাকি? ওমেগা মানে মোটর বা মেশিনের ওমেগা আর কি। যাই হোক নাও তাহলে বলো, একটা মেশিনের পোল কি চেঞ্জ করা সম্ভব? না। জেড কি চেঞ্জ করা সম্ভব? সম্ভব না, তাই কি না? আর 2π এগুলো কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো? কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে এখানে কনস্ট্যান্টটাকে আমরা বললাম Km। কি বললাম বলো? Km ফাই কি বললাম বলো? ওমেগা এম, তাই কি না? তো এইটা মনে রাখতে হবে। আর এম এর পরিচয় কি বলো? এই Km এর পরিচয় কি বলো? মেশিন কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? মেশিন কনস্ট্যান্ট। কারো কোনো ডাউট আছে কোনো প্রকারে? নাও তাহলে এবার টর্ক, আর্মেচার টর্ক দিয়ে আমরা শুরু করি। নাও এটা তো হলো টর্ক ইকুয়াল টু কি পেলাম বলো? 9.55 বলো। ঘুমাচ্ছ কেন? ইবিআইএ বাই কত? এন। মুখস্থ হয়ে যাবে, একটু পরে ম্যাথ করলে কি আমরা আবার মুখস্থ করে টাইম পাবো নাকি? ঘুমাচ্ছ নাকি? বুঝলাম না, ঘুমাচ্তিছে। 9.55 গুণ ইবিআইএ বাই কত হবে? এন। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে 9.55 গুণ এখানে কি বলো? ইবিআইএ বাই এন। এনটা কত বলো? 60 ওমেগা বাই 2π, তাই কি না?
এটা যদি করো তাহলে এরকম একটা রেজাল্ট তোমরা পাবা না, সেটা হচ্ছে 9.55 গুণ, এগুলো প্রমাণ না, ক্যালকুলেশন জাস্ট, এগুলো প্রমাণ না। ইবি আই এ আর 2 পাইকে উপরে চলে যাবে না, আর বাই কত হবে বলো? 60 ওমেগা, তাই কি না? আর ওমেগারে তোমরা কি বলতে পারো? ওমেগা এমও বলতে পারো, এতে আমার বা বইয়ের কোনো সমস্যা নেই, বইতে ছিল ওমেগা না, বইতে ওমেগা এম দিয়েই করা, বুঝতে পারছেন? নেন তাহলে কত হবে টর্ক আর্মেচার এগুলো কত হবে বলুন? তাহলে কি দাঁড়াবে? 60/2 পাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই 9.55 আসলে কোত্থেকে আসছে দেখো তো? 9.55 আসলে কোত্থেকে পাইছি? 60/2 পাই করেই তো আমরা কি পাইছি? 9.55 পেলাম না, বুঝতে পারে গেছে? তাহলে 60/2 জাস্ট কাটাকাটি করার জন্য, মানে জাস্ট কাটাকাটি করার জন্য, মানে ক্যালকুলেশন করার জন্য না, কাটাকাটি। হ্যাঁ, 2 পাই কাটাকাটি 6, এগুলো কিছু মুখে লাগে, আমরা সূত্র কি মুখস্থ করবো? সূত্র মুখস্থ করবো, কোনো কথাবার্তা নাই, ঠিক আছে? নাও তাহলে কি থাকতেছে? ইবি আই এ বাই কত থাকতেছে বলো? ওমেগা এম, তাই তো? আচ্ছা তাহলে নাও টর্ক আর্মেচার সমান কি থাকলো বলো? ইবি আই এ বাই কত বলো? আর কিছু আছে না? দেখো তাহলে এই যে ইবি আই এ পাইছিলাম না, তাহলে এই ইবি ইকুয়াল টু কি পাইলাম আমরা বলো? কে এম ফাই কি পাইলাম? ওমেগা এম পাইছিলাম কিনা বলো? তাহলে ইবি ইকুয়াল টু কি বসাবো বলো? ফাই ওমেগা এম, আর এখানে কি আছে বলো? আই এ, আর এই পাশে কি আছে বলো? নিচে ওমেগা এম আছে, তাহলে ওমেগা এম কাটাকাটি, তাহলে টর্ক আর্মেচার ইকুয়াল টু কত বলো? কে এম ফাই, আর এখানে কি বলো? আই এ আর্মেচার কারেন্ট। তাহলে দেখেন এই ফর্মুলা আর এই ফর্মুলার পার্থক্য কি বলেন? বলো বলো বলো, এই ফর্মুলার পার্থক্য কি বলো? শুধু পার্থক্য এই জায়গায় বলো, এটা কি মনে রাখতে কষ্ট হবে বলো? কে এম ফাই ওমেগা এম, কে এম ফাই আই এ, পারবা কি পারবা না বলো? পারা যাবে তো নাকি? একটা হচ্ছে কে এম ফাই আই এ, আর একটা কে এম ফাই ওমেগা এম। এ মুখস্থ করো মনে মনে, শব্দ করে না জানি এবার, ঠিক আছে? মনে মনে মুখস্থ করে নাও। আচ্ছা, আমরা এই ইজির ক্ষেত্রে একটা কে পাই আসছিলাম কিনা? ইজির ক্ষেত্রে একটা কে পাইছিলাম আমরা, মনে পড়ে যত দূর আমার। এই যে ইজি ইকুয়াল টু কি পাইছিলাম বলো? কে ফাই এন, তাই কিনা? কে ফাই এন। মজার বিষয় হচ্ছে দেখো এই কে আর এই কে দুটো একই কে? একই না, বুঝতে পারা গেছে? এক্ষেত্রে কি বলো? PZ/60A, PZ বাই কি ছিল বলো? 60A, আর এটা কত? PZ/2 পাই এ, বুঝতে পারি? তাহলে একটু মনে খেয়াল রাখতে হবে। জাস্ট এই টাইপের তো কোনো ম্যাথ আমরা করি না এইগুলো দিয়ে, তাহলে আমরা শুধু এরকমভাবে মনে রাখবো ইবি ইকুয়াল টু কত? কে এম ফাই ওমেগা এম। আর যদি বলে কে এম এর পরিচয় কি বলো? পারা যাবে না? কে এম এর পরিচয় মেশিন কনস্ট্যান্টের PZ/2 পাই এ, PZ বাই কত বলো? 2 পাই। মনে রাখবে ফর্মুলা তাহলে কয়টা? 3টা ফর্মুলা পেলাম আমরা, 4টে 5টে অনেকগুলো ফর্মুলা পাইছি, কিন্তু প্রথম ফর্মুলা কি পেলাম? টর্ক আর্মেচার টর্ক ইকুয়াল টু কি বলতে পারি বলো? 9.55 গুণ ইবি আই এ বাই এন। পরের ফর্মুলা ইবি ইকুয়াল টু কি বলতে পারি বলো? কে এম ফাই ওমেগা এম। আর টর্ক আর্মেচারকে আবার আরেকভাবে কি লেখা যায়? কে এম ফাই আই এ, বুঝতে পারা গেছে? কে এম ফাই আই এ, পারা যাবে তো? না, তাহলে এই হচ্ছে কথাবার্তা। হ্যাঁ, এই কটাই লাগবে, এর বাইরের কোনো ফর্মুলা লাগবে না, বুঝতে পারা গেছে? আচ্ছা দেখো, তাহলে মোটামুটি এই ছিল ফর্মুলা, তাই না? তো আমরা একটু কম্প্যারিজন ফর্মুলাগুলো পড়বো, তারপরে মোটামুটি পাওয়ার স্টেজ কমপ্লিট করে তারপরে আমরা ম্যাথ একদম ডিরেক্ট জাম্প করব। তো আমাদের এরপরের যে কনসেপ্টটা, মোটামুটি কম্প্যারিজন ফর্মুলাগুলো একটু বিল্ড আপ করার ট্রাই করবো, বিভিন্ন কথাবার্তা বলবো আর কি। ইভি ইকুয়াল টু আমরা বলতে পারতেছিলাম কত বলো? 5ZNP/60A, এরকম বলতে পারছিলাম তাই কিনা বলো? আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটাকে আবার আমরা আরেকভাবে বলতে পারতেছিলাম, তাই না? মনে পড়ে না যে ইভি ইকুয়াল টু এভাবে না লিখে ইভি ইকুয়াল টু কি লিখছিলাম বলো তো? কে এম ওমেগা ফাই ওমেগা এম, আর কি বলো? ওমেগা এম, তাই না? এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে মোটামুটি আমরা এইখান থেকে জাস্ট কিছু একটু ফর্মুলাগুলো আনার ট্রাই করি, এখান থেকে দেখি কিছু কম্প্যারিজন ফর্মুলা আনা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, জেডটা কি বলো? কনস্ট্যান্ট না? একটা মেশিন বানানো হয়ে যাওয়ার পর তো জেড চেঞ্জ করতে পারবো না, একইভাবে পোলও কি করতে পারবো না বলো? চেঞ্জ করতে পারবো না। প্যারালাল পথ চেঞ্জ করতে পারবো, 60 চেঞ্জ করতে পারবো না। তো চেঞ্জ করতে পারবো কোনটা বলো? ইবি চেঞ্জ সাথে
আমরা ফাই চেঞ্জ করতে পারবো আর কি চেঞ্জ করতে পারবো, এন চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা ওরকম মনে পড়ে কম্প্যারিজন ফর্মুলা বানানো EB1 বাই EB2 পারতাম কিনা বলো? ফাই 1 বাই কত হবে? ফাই 2 ইন্টু হবে কত বলো? N1 বাই N2, ফাই 1 বাই ফাই 2 N1 বাই 2, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই যে ফাই 1 আমরা আবার একটা রিলেশন জানি না যে ফ্লাক্স হচ্ছে কার সাথে সমানুপাতিক? ওর যে ফিল্ডের কারেন্ট, ওই ফিল্ডের কারেন্ট, ওর যে ফিল্ডের কারেন্ট ওর সাথে কি তার সাথে সমানুপাতিক। তাহলে আমরা এইটাকে আবার তাহলে কী লিখতে পারি বলো? EB1 বাই EB2 তো লিখতে পারলাম, কোনো সমস্যা নেই। আবার এই ফাই 1 ফাই 2 জায়গায় আমরা কী লিখতে পারি? IF1 বাই IF2 মোটামুটি এগুলো লিখতে পারি। জানো না কি জানো না? হ্যাঁ, ফ্লাক্স যেহেতু IF এর সাথে সমানুপাতিক, তামিমের কি বুঝছো না? বোঝো না? আচ্ছা আগে দেখছো তাই না? তাহলে ফাই 1 বাই ফাই 2 পরিবর্তে আমরা কি লিখতে পারি? IF1 বাই IF2 না পারি কিনা লিখতেন? আচ্ছা আর এ পাশে কী থাকলে বলো? N1 বাই কী থাকলো বলো? এখানে N2 থাকলো। আচ্ছা N1 বাই N2 থাকলো। এখন কথা হচ্ছে যে যে যেমন ধরো গিয়ে এই যে ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করলাম তাই না? এই যে এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করলাম, তাহলে এই ফর্মুলা দুটোয় মোটামুটি একদম ইউনিভার্সাল ফর্মুলা, সেটা সিরিজ হোক শান্ট হোক সবার জন্যই খাটবে, বুঝতে পারা গেছে? তার মানে এইটাকে আমরা লিখতে পারি সিরিজ মোটরের জন্য এসব কথাবার্তা হয়েছিল। কোন মোটরের জন্য বলো? সিরিজ মোটরের জন্য, তাই না? সিরিজ মোটরটা দেখতে কীরকম আমরা তো জানি নাকি? আচ্ছা আর একটু কথাবার্তা আমি একটু ক্লিয়ার করে রাখি। দেখো ডিসি জেনারেটরের বেলায় আমরা স্ট্রাকচারগুলো কেমন দিয়েছিলাম? আমাদের অভ্যাস কি? এই পাশে সাপ্লাই দেওয়া আর ওই পাশে কী দেওয়া? লোড দেওয়া, বুঝতে পারছি? আমাদের খাতায় আমরা ডিসি সাইকেল যখন করে আসছি সবসময় ইনপুট ছিল কি এই পাশে, ওই পাশে কী ছিল? আউটপুট। তো আসলে এইবার তার মানে মেকানিক্যাল দেবো কি এই পাশ থেকে, আর ইলেকট্রিক্যাল পাবো কি এই পাশ থেকে। এটা জেনারেটর ছিল, কিন্তু এখন আমরা কী করতেছি বলো? মোটর। কী করতেছি বলো? মোটর দেবো কি ইলেকট্রিক্যাল পাওয়ার না? তো এবার ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো কোন পাশে? এই পাশে। আর এই পাশে দেবো কি? মেকানিক্যাল পাওয়ার। তাই এটা আসলে ঘুরাই দেবো আর কি, বুঝতে পারছো? যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, নতুবা প্যাচ লাগে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো প্রত্যেকটা অঙ্কে আমরা এরকম করছিলাম না, এই যে এমন এইটা কি এই পাশে সাপ্লাই দিচ্ছিলাম, এই পাশে কি ইয়া দিচ্ছিলাম, কিন্তু এটা এইবার এই পাওয়ার তো তার আউটপুটে পাবো না, এই পাওয়ার দিতে হবে কোথায়? ইনপুটে। মানে ইলেকট্রিক্যাল পাওয়ার তো ইনপুটে দেওয়া লাগবে। তো এটাকে জাস্ট কী করবো আমরা এভাবে ঘোরাই দেবো, বুঝতে পারা গেছে? আমরা সবগুলোকে এভাবে আঁকাবো, এভাবে এটাকে আমরা ঘোরায় আঁকাবো, এইভাবে ছিল এইভাবে করে দেবো, বুঝতে পারা গেছে? তাহলে ডিসি সিরিজ মোটরটা কেমন? সিরিজ মোটর বলা হচ্ছে ওর যে ফিল্ড সেটা কিছু থাকবে শান্টের সাথে, সরি আর্মেচারের সাথে সিরিজে। তাহলে এইটাকে আমরা এই যে বলতে পারি, এটা কি বলো? সিরিজ ফিল্ড। আর এই জায়গায় তোমার সে কী আছে বলো? আর্মেচার আছে না এই জায়গায়? এই জায়গায় তোমার কী আছে বলো? আর্মেচার। ব্রাশ ট্রাশ দিয়ে মোটামুটি এইখান থেকে আমরা কী দিলাম বলো? এই জায়গায় সাপ্লাই দিলাম। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো কি এবার এই পাশে দেবো, আর ও কী করবে? ঘোরা স্টেট করবে না? তাহলে এই পাশে আছে তার আর্মেচার রেজিস্ট্যান্স, আর এই পাশে উৎপন্ন হবে কি বলো? সেই আগের বার উৎপন্ন হয়েছিল ইজি, এবার উৎপন্ন হবে কি ইবি, আর সেই আর এ। এরকম আছে সিরিজ মোটর, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে এখানে কি দেখছিলাম বলো তো? এর যে ফাই, তাই না? ফাই 1 বাই ফাই 2 না? তাহলে কি প্রথম অবস্থার ফ্লাক্স বাই কি পরের অবস্থার ফ্লাক্স, তাই কি না? তো চিন্তা করো, আমরা এগুলো বলছি, আগেও বলছি যে এক্ষেত্রে চিন্তা করো যে আমরা যদি এইখানে স্পিড বাড়াই বা স্পিড কমাই, সেক্ষেত্রে এইখানকার যে ভোল্টেজ ইনডিউসের পরিমাণ সেটার পরিমাণে কী হবে? বাড়বে অথবা কী হবে? কমবে। সেই অনুযায়ী এইখানকার কারেন্টের পরিমাণে কী হবে বলো? বাড়বে কমবে। ওইখানকার কারেন্ট যদি বাড়ে কমে, তাহলে এখানকার ওই কারেন্ট বাড়া কমার সাথে ফ্লাক্সও কী হবে? বাড়বে কমবে। তাহলে ফাই 1 বাই ফাই 2 IF1 বাই I2 লিখতে আমরা পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা শান্ট মোটর হইতো, কী মোটর হইতো? শান্ট মোটর হইতো, তাহলে কিন্তু EB1 বাই EB2। শান্টের বেলায় কি ফ্লাক্সের কোনো পরিবর্তন হয়? শান্টের বেলায় ফ্লাক্সের কোনো পরিবর্তন নেই। শান্ট মোটর বা শান্ট জেনারেটর আমরা কি দেখছিলাম? ফ্লাক্স কি কনস্ট্যান্ট না? ফ্লাক্স মোটামুটি কি কনস্ট্যান্ট। কীভাবে দেখাবো? এরকম এই পাশে কী বলো? সাপ্লাই। এই পাশে কী বলো? সাপ্লাই। আর এখানে আমরা কি দেখাবো বলো? আর্মেচার দেখাবো। আর এই পাশে কি দেখাবো বলো? সেই শান্টের ফিল্ড। তাহলে আমরা এরকমভাবে বলছিলাম যে ভাই এখানকার যে RSH, এই RSH-এর মানটা কেমন হয়? শান্টের মান সাধারণত কেমন হয়? অনেক বেশি হয়। তো অনেক বেশি হইলেও দেখা যাবে যে এইখানকার ভোল্টেজ ওই মোটামুটি এই জায়গার যে ভোল্টেজ, এইটার ভোল্টেজ মোটামুটি বাড়ুক বা কমুক, আসলে এইটার ভোল্টেজ অনেক বেশি হওয়ার কারণে এইটার কারেন্টের আসলে কী হতে পারে না বলো? চেঞ্জ হতে পারে না। যেহেতু কারেন্ট চেঞ্জ হতে পারে না, এখানকার ফ্লাক্সও কী হবে না? চেঞ্জ হবে না। তাহলে ফ্লাক্স প্রথম অবস্থার N1 স্পিডে ঘোরানোর সময় যে পরিমাণ ফ্লাক্স এখানে প্রডিউস করবে, N2 অবস্থায় একই পরিমাণ ফ্লাক্স উৎপন্ন করবে। কিন্তু এখানে তো তা না। এখানকার ভোল্টেজ কমলে বাড়লে এখানকার আর্মেচার কারেন্টে কী হবে? কমে বাড়বে।
ওই অনুযায়ী এখানকার ফ্লাক্সও সরাসরি কী হবে, কমবে বাড়বে। কিন্তু এইবার এইখানে যে কারেন্টটা ঢুকবে ওইটার মান খুবই কম, কারণ এখানকার রোধের মান কেমন, অনেক বেশি, তাহলে এখানে কারেন্টের মান কেমন হবে, অনেক কম হবে। সুতরাং এইখান থেকে কারেন্টের মান ঢোকার পরিমাণও কি থাকবে, কম থাকবে। আবার দেখা যাবে যে মোটামুটি স্পিড পরিবর্তন হলেও এখানকার কারেন্ট পরিবর্তন হবে না, কারেন্ট পরিবর্তন হলে ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা φ1 বা φ2 কী বলতে পারি, কাটাকাটি শুধু n1 বাই আমরা কি বলতে পারি বলো, n2 বলতে পারি। বুঝতে পারা গেছে? তো এটাকে আমরা কি বলতে পারি বলো, শান্ট মোটরের জন্য ফর্মুলা। এগুলো তো আমরা দেখছি তাই না? আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা দেখলাম কার ক্ষেত্রে, শান্ট মোটরের ক্ষেত্রে আর সিরিজ মোটর, তাই না? তাহলে মোটামুটি কারণগুলো বোঝা গেছে। শান্ট মোটরের বেলা আসলে ফ্লাক্সটা কী হবে না, তেমন কোনো পরিবর্তন হবে না। কিন্তু সিরিজ মোটরের বেলা তো সরাসরি কী হচ্ছে, কারণ এখানকার কারেন্ট পরিবর্তন অবশ্যই এখানকার কারেন্ট পরিবর্তন হতে হবে, কিন্তু এখানকার রোধের মান অনেক বেশি, এখান কারেন্টের মানটা তেমন একটা কী হয় না, পরিবর্তন হয় না, তাই না? আচ্ছা, এই গেলে এবি বের করার একটা ফর্মুলা, তাই না, টাইপ। আচ্ছা, 2 নম্বর ফর্মুলা দিয়ে দেখতেছিলাম ইবি কীভাবে বের করে। ইবি বের করে কি মেশিন কনস্ট্যান্ট দিয়ে বের করা যায় না, ইবি ইকুয়াল টু কেএম ফাই আর কি বলো ওমেগা এম। আচ্ছা, এই ওমেগা এম কিসে রাখতে হবে বলো তো একটু, ওমেগা কিসে রাখতে হবে বলো, ওমেগা কি অনিক বেগ না, রেডিয়ান পার সেকেন্ড। এন রাখতে হবে আরপিএম এ, স্পিড মানে এন স্পিড, ওইটা হচ্ছে আরপিএম এ, এটাও স্পিড, কিন্তু এটা কিসে, রেডিয়ান পার সেকেন্ডে। এটা ভুলে কিন্তু চলবে না, রেডিয়ান পার কি বলো সেকেন্ডে। আর এই যে কে এম এর মান কত ছিল বলো তো, মনে পড়ে? পিজেড, এই ভাই রে ভাই, পিজেড বাই কত বলো, আরে ভাই 2 পাই এ, কেবল পড়ালাম না, পিজেড বাই 2 পাই, এটা কি বলছিলাম, কে এম পিজেড বাই কইতা, হ্যাঁ কে এম পিজেড বাই 2 পাই না, তাহলে কে এম মানে কত, পিজেড বাই 2 পাই, মনে থাকবে তো? তাহলে সেই ফর্মুলা ফাই। আর যেটা বারবার মনে করার ট্রাই করতেছি, এই ওমেগা এম কিসে থাকতে হবে বলো, রেডিয়ান পার সেকেন্ডে। বুঝতে পারে গেছে? যদি কখনো মনে করো তোমাকে প্রশ্নে এরকম রেডিয়ান পার সেকেন্ড দিয়ে দেয়, কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ডে দিয়ে দেয়, তখন কিন্তু আবার এই ফর্মুলা এটা মনে করা যাবে না, কিন্তু এন মনে করা যাবে না। বুঝতে পারে গেছে? তখন কিন্তু সেটা ওমেগা। বুঝতে পারে গেছে? আচ্ছা, 2 নম্বর ফর্মুলা নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করা যাক। 2 নম্বর ফর্মুলা আমরা কি শিখলাম, টর্ক শিখলাম না আমরা 2 নম্বর ফর্মুলায়। আচ্ছা, টর্ক কীভাবে বের করা শিখলাম, টর্ক আর্মেচার ইকুয়াল টু কি শিখলাম, 9.55 ইন্টু কী বলতে পারি বলো, ইবিআইএ বাই কত বলো, এন, তাই কি না, এন শিখলাম। আচ্ছা, তাহলে এইখানে দেখো তো, আমরা যদি বলতে চাই এরকমভাবে বলতে পারি যে TA1 বাই কি লিখতে পারি বলো, TA2 লিখতে পারি। এটা তো কনস্ট্যান্ট, এটা কি চেঞ্জ করা যাবে, যাবে না। তাহলে কত বলতে পারি, EB1 বাই কত বলো, EB2 বলতে পারবো, ওই শিশির তামিম বলতে পারি, EB1 বাই EB2 লিখতে পারি, ইনটু কত হবে বলো, IA1 বাই কত বলো, IA2 বলতে পারি, ইনটু কত বলতে পারি বলো, N1 বাই N2 না, N2 বাই N1। কেন N2 বাই N1? কারণ এটা তো উপরে আছে, এটা কই আছে নিচে, তাহলে উল্টে যাবে না, N2 বাই কী হবে, N1। সমস্যা আছে কোনো প্রকারের? সমস্যা থাকা উচিত না। বুঝতে পারা গেছেন? নেন, এখন বলেন যে ভাই এই EB1 বাই EB2 কোত্থেকে পাবো আমরা, বলেন। এই EB1 বাই EB2 পাবো এই যেখান থেকে পাবো, EB1 বাই EB2 থেকে। আসলে তোমাদের যে জটিল ম্যাথগুলো না, ঠিক এরকমই ম্যাথ। ব্যাপার হয় কি, তোমাকে আর্মেচার টর্ক এখান থেকে একটা দেওয়া থেকে একটা বের করতে বলে, এটাও দেওয়া থেকে, এটাও থেকে, এটাও থেকে, এটা থেকে, কিন্তু মাগার তোমার কি দেয় না, EB1 বাই EB2। তখন বললাম EB1 বাই EB2 করতে হবে। আরে ভাই EB1 বাই EB2 তোমার জন্য ফর্মুলা তো দিয়ে রাখছি আমি, EB1 বাই EB2 কিন্তু φ1 বাই φ2 ইন্টু N1 বাই N2, এটা তো বের করে আনো। অর্থাৎ এই ফর্মুলা থেকে EB1 বাই EB2 বের করে নিয়ে গিয়ে এই ফর্মুলা পাতায় দিলেই অঙ্ক হয়ে যাবে। পোলাপান এই পারে না। বুঝতে পারছেন না, বুঝেন নাই? সমস্যা আছে কোনো প্রকারের? ইবির ফর্মুলা তো আমরা জানি, ওখান থেকে বের করে বসা দেবো। 2 নম্বরে আসো, 2 নম্বর পারবো 2 নম্বর আর টর্ক আর্মেচার টর্ক যেটা আমরা বের ফর্মুলা শিখছিলাম, সেটা কেমন, KM ফাই, এটাই ছিল কি বলো, ওমেগা এম, KM ফাই ওমেগা এম। আর ক্ষেত্রে কত বলো, KM ফাই IA, তাই না? এখন দেখো, তাহলে এক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে কেমন হবে, TA1 বাই কত বলো, TA2, পারি তো নাকি, পারি তো, সমস্যা আছে কোনো প্রকার? আর এখানে কি বলো, ফাই না, এই KM কি পরিবর্তন হবে? আরে KM তো বলছি মেশিন কনস্ট্যান্ট, তাহলে এটা তো পরিবর্তন হবে না। তাহলে কত বলো, φ1 বাই কত বলো, φ2 ইন্টু কি বলতে পারি বলো, IA1 বাই কি বলতে পারি বলো, এটা বলতে পারি। তো এটা ইন জেনারেল, তাই না? এখন এই ফর্মুলাটাকে আমরা একবার পড়বো সিরিজ মোটরের জন্য, দেখবো চেহারা কেমন হয়। আরেকবার কি বলো, সিরিজ মোটরের জন্য একটা কেস দেখবো। আর কি বলো বলো, শান্ট মোটরের জন্য একটা কেস আমরা দেখব, তাই কি না? নাও, তাহলে সিরিজ মোটর দেখতে কীরকম মনে পড়ে, সিরিজ মোটর দেখতে কীরকম, এরকম না? এই যে ফিল্ড কিসে থাকবে, সিরিজে, কার সাথে সিরিজ থাকবে, আর্মেচারের সাথে। তাহলে এই তোমার কী বলো, সেই আর্মেচার, তাই কি না? সমস্যা আছে কোনো প্রকারের? না, তাহলে RSE। তাহলে বলো
দেখো সিরিজ মোটরের বেলায় এই ফর্মুলাটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো? TA1 বাই কত? TA2 লিখতে পারি। φ1 কত হবে বলো? IF1 বাই কত বলো? IF2 লিখতে পারি ইনটু বলো এখানে কি IA1 বাই কত বলেন লিখতে পারি। অর্থাৎ যেই জায়গার ফ্লাক্স সেই জায়গার কারেন্ট, যে জায়গার ফ্লাক্স সেই জায়গার কারেন্ট। এখানকার ফ্লাক্স কোন জায়গার? এই কয়েলের ফ্লাক্স না? তাহলে এই কারেন্টটাকে আমরা কি বলতেছি বলো? ফিল্ড কারেন্ট বলতেছি। আবার যদি একই কারেন্ট কার ভিতরতে যাবে? আর্মেচারের ভিতরতে যাবে, তাহলে ওই কারেন্টটাকে আমরা কি বলতেছি বলো? আর্মেচার কারেন্ট। তাহলে সিরিজ মোটরের বেলায় আর্মেচার কারেন্টও যা ভাই, ফিল্ড কারেন্টও কি তাই। সমস্যা আছে কোনো প্রকার? আর্মেচার কারেন্ট যা, ফিল্ড কারেন্টও কি তাই। সিরিজ মোটরের বেলায় সবই কি একই না? তাহলে IF1 এর জায়গায় আমরা কি IA1 বসাইলে কি মাইন্ড করবা কেউ? সমস্যা আছে কোনো প্রকারের? তাহলে IF1 এর জায়গায় তুমি যদি বসাও কি বলো? IA1, আর IF2 জায়গায় তুমি যদি IA2 বসাও, এটাকে মাইন্ড করার কেউ আছে কিছু? কারণ ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্ট কি একই। আর এই পাশে কী আছে বলো? IA1 বাই কি আছে বলো? IA2। অতএব আমরা কি বলতে পারি? TA1 বাই কত বলো? TA2 ইন্টু কত হবে বলো? IA1 এর স্কোয়ার বাই কত হবে বলো? IA2 এর স্কোয়ার। এই যে বুঝতে পারছো না? বুঝে নাই? ক্লিয়ার তো? এইখান থেকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসবো যে সিরিজ মোটর ডিসিতে চলবে নাকি চলবে না। সিরিজ মোটর এসিতে, সবাই তো ডিসিতে চলবে, এতে কোনো সন্দেহ না। ডিসি সাপ্লাই দিলে সবাই চলবে। এখন সিরিজ মোটর হচ্ছে একটা স্পেশাল মোটর, যে মোটর কি করতে পারে বলো? এসিতেও চলতে পারে। তার ব্যাখ্যা আমরা প্রশ্নে আসলে, অ্যান্সার আসলে কীভাবে, প্রশ্ন আসলে কীভাবে দিব, এই ব্যাখ্যা থেকে দেবো। একটু ধৈর্য ধরো, হ্যাঁ না? তাহলে এবার আসো কোথায় বলো? এটা কি বুঝতে পারছেন? বোঝায় না এটা? ক্লিয়ার তো? আচ্ছা এবার আসো, শান্ট মোটর কীরকম দেখতে? এরকম তো নাকি? শান্টের বেলায় কী হবে বলো? ফিল্ড কই থাকে বলো? আর্মেচারের সাথে কী থাকে বলো? প্যারালালে থাকবে। তাহলে যদি এখানে প্যারালালে থাকতে হয় নাও, তাহলে বলো এইটার মান কেমন হয়? অনেক বেশি হয় না? তাহলে এর মান অনেক বেশি হওয়ার কারণে এখানকার যে ফিল্ড, এর যে কারেন্টটা, ফিল্ড কারেন্ট বা শান্ট কারেন্ট, সেটা কি পরিবর্তন হবে না হবে না? তাহলে ফিল্ডের যদি কারেন্টের পরিবর্তন না হয়, তাহলে বলে ফ্লাক্স কি পরিবর্তন হবে? তাহলে এই দুটো কি কাটাকাটি যাবে? তাহলে শুধু ফর্মুলা কি থাকবে বলো? TA1 বাই কত বলো? TA2। এটা কত বলো? IA1 বাই কত বলো? IA2। বুঝতে পারছেন না? বুঝেন নাই? এবার আসেন, এই সিরিজ মোটর এবং শান্ট মোটর আমরা কি সাপ্লাই দেবো বলো? এসি সাপ্লাই দেবো। কি সাপ্লাই দেবো? এসি সাপ্লাই দেবো। দেখো এসি সাপ্লাই কি সাপ্লাই দিলাম বলো? এসি সাপ্লাই দিলাম। বুঝতে পারা গেছে? প্রথমে এটা দেবো কোথায় বলো? সিরিজে দিব। কোথায় দিব? সিরিজে, তাই কি না? আচ্ছা, আর পরের বার আমরা দেবো কিসে বলো? শান্টে দেবো। তাহলে সিরিজের বেলায় টর্কের সম্পর্ক কেমন দেখলাম? TA1 বাই TA2, IA1 এর স্কোয়ার বাই কত বলো? IA2 এর স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি ভাই, যে TA1 ইজ সমানুপাতিক বা প্রপোর্শনাল IA স্কোয়ার, TA এরকম লিখতে পারি। অর্থাৎ আর্মেচারের টর্ক হবে আর্মেচার কারেন্টের স্কোয়ারের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো না? বুঝলেন? সুশান্ত, সমস্যা আছে কোনো প্রকারের? তুমি সমস্যা আছে এখানে? সমস্যা নাই। সমস্যা আছে? এইখানে আমরা দেখো তো ফাই আর IF কি থাকে? সমানুপাতিক থাকে না? তাহলে এখানে আমরা তখন কি লিখতে পারতাম? φ1 বাই φ2 ইকুয়াল কি লিখতে পারতাম বলো? IF1 বাই কি লিখতে পারতাম? IF2। তাহলে লিখতে পারি কিনা উল্টানো? বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? এবার TA1 বাই কত? শান্টের বেলায় কত? TA2 ইকুয়াল কত শিখলাম বলো? শুধু কি ফ্লাক্স কাটাকাটি যাবে, তাহলে কত বলো? IA1 বাই কত বলো? IA2। T1 বাই TA2, I1 বাই I2। সমস্যা আছে কোনো প্রকার? তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো? আর্মেচার টর্ক হবে আর্মেচার কারেন্টের সমানুপাতিক IA। TA সমানুপাতিক কত হবে? IA। আর TA সমানুপাতিক কত বলো? I এর স্কোয়ার। এরকম বলতে পারি কিনা? তাহলে সিরিজের বেলায় টর্ক হবে আর্মেচার কারেন্টের বর্গের স্কোয়ারের সমানুপাতিক, শান্টের বেলায় আর্মেচারের টর্ক হবে আর্মেচার কারেন্টের সমানুপাতিক। বুঝতে পারা গেছে? এখন ধরেন যে দেখো এইখানে দেখতে পাচ্ছ, দেখো আমি এই জায়গায় কী সাপ্লাই দেবো বলো? ইলেকট্রিক পাওয়ার আসবে, তাই কি না? কি আসবে বলো? ইলেকট্রিক পাওয়ার আসবে। তাহলে আমি ইলেকট্রিক পাওয়ার দেবো কি? এসি পাওয়ার দেবো না? কি পাওয়ার দিচ্ছি? এখানে দিচ্ছি এসি, তাই কি না? তাহলে এসির একবার কি বলো? এটা কি পজিটিভ হাফ সাইকেল না? তাহলে এই পজিটিভ হাফ সাইকেল একবারকে ট্রাই করবে এই দিক ঘোরানোর, আবার এই নেগেটিভ হাফ সাইকেল কি করবে? এ ট্রাই করবে কি উল্টা দিকে ঘোরানোর। তাহলে পজিটিভ নেগেটিভ, সে জায়গায় কোনো দিকে ঘুরতে পারবে না,
জায়গায় দ্বারা গম এরকম কি থাকবে, ভাইব্রেশন হবে, মানে কোনো দিকে ঘুরতে পারবে না আর কি, মানে গম এরকম একটা ভাইব্রেশন হবে, মানে জাস্ট ঘুরতে পারছে না এরকমভাবে। মনে কর সেকেন্ডে 50 বার এদিক ওদিক করতেছি আমরা, 50 বার এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক, তার মানে কি আমরা তো মানে সেকেন্ডে 4-5 বার করতেছি বিধায় মনে হচ্ছে না এদিক ওদিক করতেছে, কিন্তু 50 বার এদিক ওদিক করা মানে কি জায়গায় দ্বারা চুপচাপ করে দাঁড়ায় থাকবে না, বুঝতে পারছো না? বুঝে নাই? ক্লিয়ার তো? সমস্যা তো কোনো প্রকার নাও। এই ঘটনা ঘটবে কার ক্ষেত্রে বলো? শান্ট মোটরের ক্ষেত্রে। কার ক্ষেত্রে হবে? শান্ট মোটরের ক্ষেত্রে। কিন্তু তার মানে দেখো, কিন্তু এই ঘটনা সিরিজ সাপোর্ট করবে না, সিরিজ ঘুরবে, সিরিজ মোটর ঘোরা স্টার্ট করে দেবে। কেন স্টার্ট করে দেবে? দেখো, কারণ শান্ট মোটরে টর্ক হচ্ছে আই এর সমানুপাতিক, তাই কি না? আর্মেচার কারেন্টের সমানুপাতিক। তাহলে আর্মেচার কারেন্ট যখন পজিটিভ দিকে তখন টর্কও কি ভাই? পজিটিভ দিকে। আর্মেচার কারেন্ট যখন নেগেটিভ দিকে তখন টর্কও কি বলো? নেগেটিভ দিকে। কিন্তু সিরিজ মোটর কি করবে? দেখো, আর্মেচার কারেন্ট যখন পজিটিভ দিকে তখন এখানে কোন চিহ্ন? পজিটিভ চিহ্ন। তাহলে পজিটিভ চিহ্নের উপর স্কোয়ার বসলে সে কি বসবে? পজিটিভ। তখন টর্ক কোন দিকে? পজিটিভ দিকে। বুঝতে পারা গেছে? এবার মানে কারেন্ট কোন দিকে আসবে? নেগেটিভ দিকে। তাহলে এবার নেগেটিভ দাও, আর ভাই তার উপর কী দিতে হবে? স্কোয়ার দাও। নেগেটিভ উপর স্কোয়ার দিলে আবার সে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বেটা নেগেটিভ উপর স্কোয়ার দিলে নেগেটিভ হয়, প্লাস হয়ে যাবে না? তো দেখছো টর্ক কিন্তু দুই দিকে একই, মাইনাস মাইনাস প্লাস, মানে বুঝতো না? বোঝো না মানে? বোঝো নাই? বেড়া সিরিজের বেলায় কি হবে? টর্ক আর্মেচার, আর্মেচার টর্ক ইকুয়াল টু কত? এটার স্কোয়ার। আর শান্টের বেলায় কি? আই এ না? তাহলে দেখ, তাহলে এই কারেন্টের মান যদি প্লাস হয়, আই আর্মেচার কারেন্টের মান যখন পজিটিভ, তখন আর্মেচার টর্ক কি? পজিটিভ দিকে। আবার আর্মেচার কারেন্ট একটু পরে কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তখন এটাও কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? তাহলে এর টর্ক মানে এই শান্ট মোটরের টর্ক একবার দেখ পজিটিভ দিকে, আর একবার কোন দিকে? নেগেটিভ। পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, উল্টা দিকে উল্টা দিকে। তাহলে ঘুরতে পারবে? পারবে না, জায়গায় দাঁড়ায় থাকবে। কিন্তু সিরিজে কী করতে? তাই ঘটবে না, জায়গা দিকে। সিরিজে কারণ মনে করে পজিটিভ দিকে, প্রথমে যে পজিটিভ দিকে, তাহলে এর উপর কি স্কোয়ার আছে না? তাহলে পজিটিভের স্কোয়ার করলেও কি আসবে? পজিটিভ আসবে। আবার কোন অফ সাইকেল হয়? নেগেটিভ অফ সাইকেল আসো। তাহলে কারেন্টের মান যখন নেগেটিভ, নেগেটিভ দিয়ে কারেন্ট মান, তাহলে নেগেটিভের স্কোয়ার, কারেন্টের উপর স্কোয়ার আছে, তো নেগেটিভের স্কোয়ার মানে কোন দিকে? সেই পজিটিভ দিকে। তাহলে দেখ, কারেন্টের মান যখন পজিটিভ, তাও টর্কের ডিরেকশন কোন দিকে? পজিটিভ দিকে। আবার টর্ক কারেন্টের মান যখন নেগেটিভ, তাও দেখ পজিটিভ। তার মানে কি পজিটিভ সাইকেল আসুক আর নেগেটিভ আসুক, সব কি একই দিকে আছে, টর্ক হচ্ছে না, সেটা কোন দিক? পজিটিভ দিকে টর্ক পাচ্ছে। সুতরাং সিরিজ মোটরে কি এসি দিলেও একমুখী টর্ক উৎপন্ন করতে পারছে, এই জন্য কী করছে? ঘুরতে পারবে। কিন্তু শান্টের বেলায় এসি দিলে কি একমুখী টর্ক উৎপন্ন করতে পারবে না। সুতরাং শান্ট মোটর এসিতে কী করতে পারে না? রান করতে পারে না। কিন্তু সিরিজ মোটর এসিতে কী করতে পারে? রান করতে পারে। চরম লেভেলে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বুঝতে পারছো? দাম দিলি না তোরা, কিন্তু বোঝে না, বোঝে নাই, মানে বোঝে ফলাফল বোঝে না কেন জানি, মানে কেন না বোঝার কিছু দেখছো ভিতরে? এটা তো না বোঝার কিছু নেই। এর স্কোয়ার আছে, এর স্কোয়ার আছে, তুমি পজিটিভ দাও আর কি দাও? নেগেটিভ দাও, এতে সবসময় কেমন মান বেরোবে? পজিটিভ মানে বেরোবে। আর তখন স্কোয়ার নেই, তার মানে কি পজিটিভ দিলে একদিকে টর্ক, নেগেটিভ দিলে কি আর একদিকে টর্ক। সুতরাং সেদিকে জায়গায় দ্বারা ভাইব্রেশন করতে থাকবে, ঘুরবে না। বুঝতে পারা গেছে না? জানেন? ক্লিয়ার তো? সমস্যা আছে কোনো প্রকার? না। একটা জিনিস বাদ রেখে দিচ্ছি, সেটা আমি কি আগের থেকে স্বীকার করি, সেটা হচ্ছে ম্যাগনেটিক স্যাচুরেশন। এইটা পরে এর সাথে গেলে ভালোই তো, কিন্তু তারপরেও ম্যাগনেটিক স্যাচুরেশন নিয়ে আলাদা কথাবার্তা বলবো আর কি, এগুলো লাগবে আর কি ম্যাগনেটিক স্যাচুরেশন পরবর্তীতে। হ্যাঁ, কিছু মেথে ম্যাগনেটিক স্যাচুরেশন বলা থাকলে তখন আর কি, মানে ম্যাগনেটিক স্যাচুরেশন এরকম যে সিরিজ মোটর হয়ে যায় শান্ট মোটরের মতো, আর শান্ট মোটর বিহেভ করে কার মতো? সিরিজের মতো। মানে স্যাচুরেশন কন্ডিশনটা এরকম, বুঝতে পারো? অর্থাৎ সিরিজ মোটরের সব কন্ডিশন তখন কার উপর লাগে? শান্ট মোটরে লাগে। আর শান্ট মোটরের সব কন্ডিশন তো কার উপর লাগে? সিরিজ মোটর আর শান্ট মোটরের একটা বড় পার্থক্য বলো তো এখান থেকে। সিরিজ মোটর আর শান্ট মোটরের একটা বড় পার্থক্য হচ্ছে, সিরিজ মোটরের ফ্লাক্স কী হয় বলো? পরিবর্তন হয়। কিন্তু শান্ট মোটরের ফ্লাক্স কিন্তু পরিবর্তন হতে পারে। এই যে বোঝে নাই, শিশির বোঝে নাই, জানতে বুঝছো? তাহলে সিরিজ মোটর শান্ট মোটরের তো কনস্ট্রাকশন থেকে তো বুঝতেই পারি যে ফিল্ড যদি কিছু থাকে শান্টে থাকে তাহলে শান্ট মোটর, আর ফিল্ড যদি কি সিরিজে থাকে আর্মেচারের সাথে তাহলে সেটা সিরিজ মোটর। কিন্তু ঠিক আছে, কিন্তু প্রপার্টি অনুযায়ী বলো, ম্যাগনেটিক ফ্লাক্স অনুযায়ী বলো, সিরিজ মোটরে কি ফ্লাক্সগুলো কি পরিবর্তন হয়, কিন্তু শান্ট মোটরে কি ফ্লাক্সগুলো পরিবর্তন। এইটা হচ্ছে মূলত বেসিক পার্থক্য। হ্যাঁ, তো আমরা এখন দেখবো হচ্ছে এই ডিসি মোটরের কি দেখবো বলো? পাওয়ার স্টেজ দেখবো। কি দেখবো? পাওয়ার স্টেজ। পাওয়ার স্টেজটা যদি একটু ভালো করে ডিল করতে পারি আমরা, যেরকম জেনারেটর ভালো করে একদম কি, মানে এখন কি আর পাওয়ার স্টেজ আঁকানো লাগে নাকি? পাওয়ার স্টেজ আঁকানো ছাড়াই ম্যাথ করতে পারো? ছাড়াই ম্যাথ করতে পারো না, যে এক স্টেজে কোনটা বাদ দিতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটা যোগ করতে হবে, এই পাশ থেকে গেলে বিয়োগ করতে হবে, এই পাশ থেকে গেলে কি যোগ করতে হবে। তাহলে মোটামুটি ঠিক
ওই পাওয়ার স্টেজটাই জাস্ট উল্টায় দিলে কী হবে, হয়ে যাচ্ছে আমাদের মোটরের পাওয়ার স্টেজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, আবার আবার আমরা অনেকে মনে করতে পারে, যেমন ধরো কিছু কিছু পাবলিক আছে যেমন জেনারেটর না দেখেই কোন জায়গায় চলে আসবে, সরাসরি মোটর দেখতে চলে আসবে। তো তারা মনে করবে কি, ভাই মনে হয় ক্লাসিফিকেশন পড়ে নাই, সিরিজ মোটর পড়ে নাই, শান্ট মোটর পড়ে নাই। এই ক্লেম কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমরা যখন এই যে ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন পড়ছিলাম, তখন তোমাদের মনে ভালো করে মনে পড়ার কথা যে আমি ক্লিয়ার করে বলছিলাম যে আমরা কিন্তু এই যে কিন্তু ডিসি মেশিনের ক্লাসিফিকেশন পড়তেছি, আমরা কিন্তু জেনারেটরের ক্লাসিফিকেশন পড়তেছি না, মোটরের ক্লাসিফিকেশন পড়তেছি না। সুতরাং এটা কিন্তু আর দেখাবো না, এটা কিন্তু এইটাই ডিসি মোটরের, ডিসি জেনারেটর সব ডিসি মেশিনের। একইভাবে আমরা যখন লসগুলো পড়ছিলাম তখন কিন্তু বলে দিছিলাম যে ভাই লস কিন্তু আমরা কিন্তু আর পড়বো না, তাই কি না? লস কিন্তু এই সেম লসগুলো কই পাবো বলো, মোটরে পাবো। সেম লসগুলো কই পাবো বলো? সুতরাং এই লসগুলো নিয়ে কথাবার্তা হবে না। সুতরাং আমাদের পাওয়ার স্টেজে যাওয়ার আগে যেগুলো পড়া লাগে, লস বলো, কনস্ট্যান্ট লস, ভ্যারিয়েবল লস, স্ট্রে লস, এগুলো সব পড়া কি খতম, বুঝতে পারা গেছে? আর যে টাইপস অফ মোটর সেগুলো কি পড়ানো শেষ হয়েছে, বুঝতে পারছেন? তো এগুলো জেনারেটর দেখলে তারপরে বুঝতে পারবেন। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের কি পর্যন্ত বলো? না, ডিসি মোটরে মোটামুটি ফর্মুলা রিভিশন গেল আর কি। ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় ফাই লাগবে, কোথায় ফাই লাগবে না, আইএ লাগবে, আইএ লাগবে না। মোটামুটি এখন একটাই কাজ কি, জাস্ট পাওয়ার স্টেজটা পড়লেই